নারী, শিশু ও প্রতিবন্ধীদের সহায়তার নামে সিলেট সিটি কর্পোরেশনে হরিলুট, বস্তি উন্নয়ন না করে চলছে লুটপাটের মৎসব, কিছুই জানেন না মেয়র। রাজধানীর ডেমরায় খালে পড়ে শিশু নিখোঁজ, ফায়ার সার্ভিসের অভিযানেও মেলেনি হদিস, আজ আবারও চলবে তল্লাশি। দুবাইতে ধরা ছোঁয়ার বাইরে ডান্স ক্লাবের নামে অবৈধ দেহ ব্যবসা করা বাংলাদেশি রাঘব বোয়ালরা, ক্লাবগুলোতে থমথমে পরিবেশ, গা ঢাকা দিয়েছে মূল হোতারা। এবং দেশে ঢোকেনি স্থলবন্দরে আটকে থাকা ভারতীয় পেঁয়াজ, আতঙ্ক ছড়িয়েই বাড়ানো হচ্ছে দাম বললেন বাণিজ্যমন্ত্রী। রাজধানীর পাইকারি সিন্ডিকেটকে দায়ী করছেন চাষিরা। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। গরিব মানুষকে হাত ধোয়া শেখাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, তাতে খরচ হবে 40 কোটি টাকা। আবার 5 বছরে মাত্র 9 জনের বেতন ভাতা 3 কোটি টাকা। আছে বিদেশ ভ্রমণ, সেখানেও লাগবে 5 কোটি টাকা। এমনই হরিলুটের আয়োজন গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের ডিপিপিতে। অর্থনীতিবিদরা বলছেন, এমন অনিয়মে শুধু আর্থিক ক্ষতি নয়, ক্ষতি হয় সুনামেরও। পরিকল্পনা মন্ত্রী মনে করেন, প্রচলিত আইনি কাঠামোর ফাঁক গলেই রক্ষা পেয়ে যাচ্ছে অনিয়মে অভিযুক্তরা। জুবাইর ফসল জানাচ্ছেন বিস্তারিত। দেশের বাজারে ভালো মানের হাত ধোয়ার একটি বেসিনের সর্বোচ্চ মূল্য 6,000 থেকে 12,000 টাকা, পানির পাম্প সহ যার সর্বোচ্চ খরচ 35,000 টাকা। অথচ 5 ইঞ্চি ইটের গাঁথুনিতে 3.5 ফুট লম্বায় একটি হাত ধোয়ার বেসিন তৈরিতে 2 লাখ টাকারও বেশি অর্থের প্রস্তাব করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পানির পাম্প সহ এরকম 1425টি স্টেশন তৈরির খরচ 28.5 কোটি টাকা। ডিপিপিতে আচরণ পরিবর্তন আর হাত ধোয়া শেখাতে চাওয়া হয়েছে প্রায় 40 কোটি টাকা। পরামর্শকদের পেছনে 27 কোটি টাকা, আবার নিজেদের সক্ষমতা বাড়াতে অধিদপ্তর ব্যয় করবে 7 কোটি টাকা। এর জন্যই তো প্ল্যানিং কমিশন আছে, এর জন্যই তো একনেক আছে। আমি যেটা দিলাম সেটাই তো আর পাস হয়ে যাবে না। বিহেভিয়ার চেঞ্জ, কমিউনিকেশন ক্যাম্পেইন, দুইটা জিনিস মিলে কিন্তু টাকাটা ওয়াসিলেটেড মেসেজের মধ্যে তো কোভিডের মেসেজও এসে পড়ে। বিদেশি অর্থায়ন হয় এ ধরনের প্রকল্পে অনিয়মের আর্থিক ক্ষতির সঙ্গে ঝুঁকিতে পড়ে রাষ্ট্রের সম্মানও, এমন মত অর্থনীতিবিদদের। নিয়ন্ত্রণের যদি আপনার ঘাটতি থাকে, তাহলে বিশ্বব্যাংক, এডিবি এসে এটা ঠিক করে দেবে, এইটা আশা করাটা আমার অভিজ্ঞতা বলে যে এটা ঠিক বাস্তবসম্মত না। টাকা তো ফেরত দিতেই হবে। ঠিকাদাররা এটাকে নিয়ে চলে যান, তাহলে তো ভবিষ্যৎ প্রজন্ম অর্থটা পরিশোধ করবে, কিন্তু কোনো সম্পদ তো তারা উত্তরাধিকার সূত্রে পাবে না। যদিও মন্দের ভালো হিসেবে গত 19 আগস্ট অনুষ্ঠিত পিইসি সভায় ব্যয়ের প্রস্তাবনা নিয়ে আপত্তি তুলে তা ফেরত পাঠিয়ে প্রায় সব খাতে খরচ অর্ধেকে নামাতে বলেছে পরিকল্পনা কমিশন। আর প্রকল্পে দুর্নীতি বন্ধে আইনি জটিলতায় হতাশা প্রকাশ করলেন পরিকল্পনা মন্ত্রী। বিধিবিধান কিন্তু আছে, অ্যাপ্লিকেশন প্রায় হয় না, এড়িয়ে যায়, এড়িয়ে যাওয়ার সুযোগও আছে। এইটাকে রিফাইন করা, অ্যাপ্লিকেশনটাকে স্ট্রিনজেন্ট করা, টাইট করা, তাহলে কিন্তু আমাদের অনেকটা আমরা এগুলো করতে চাচ্ছি। তবে এইগুলো আমরা স্বীকার করি যে এটা হঠাৎ করে অর্ডার দিয়ে করা যাবে না, এটা একটা কালচারের প্রশ্ন। মাস কয়েক আগে সারা দেশে নিরাপদ পানি সরবরাহের জন্য 8,500 কোটি টাকার একই ধরনের একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। শুধু গোপালগঞ্জের জন্যই নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিতে আলাদা একটি প্রকল্প প্রস্তাব রয়েছে পরিকল্পনা কমিশনে। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। খিচুড়ি রান্না ও পরিবেশনের অভিজ্ঞতা নিয়ে প্রকল্পে প্রশিক্ষণের জন্য কিছু টাকা ধরা হয়েছে। এ নিয়ে হইচই করার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। বুধবার দুপুরে সচিবালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ভারতসহ বিভিন্ন দেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার হিসেবে খিচুড়ি পরিবেশনে বাজার করা, রান্না ও বিতরণ সহ সার্বিক ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতেই স্কুল ফিডিং কর্মসূচির আওতায় 1000 সরকারি কর্মকর্তাকে বিদেশে পাঠানোর প্রস্তাব করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরিকল্পনা কমিশনে পাঠানো এই প্রকল্প প্রস্তাবে বিদেশে প্রশিক্ষণের জন্য 5 কোটি এবং স্থানীয়ভাবে প্রশিক্ষণের জন্য 10 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়। এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে বিদেশ সফরের পক্ষে মঙ্গলবার ছাপাই গিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব। অভিজ্ঞতা অর্জন করার জন্য একটা কম্পোনেন্ট আছে যে বিদেশে সেই প্রশিক্ষণ নিয়ে আসার।
একদিনের ব্যবধানে বুধবার সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বললেন, বিদেশ ভ্রমণের কোনো বিকল্প নেই। এ বিষয়ে হইচই করার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। বাচ্চাদের দুপুরে খাবার দেওয়ার জন্য আমরা একটি চিন্তা ভাবনা করেছি। যারা এই কর্মযজ্ঞটা পরিচালনা করবে তাদেরকে আমরা শিক্ষা নেবার জন্য, ম্যানেজমেন্টটা জানার জন্য, শেখার জন্য কিভাবে করছে, এই জন্য হয়তো সামান্য কিছু টাকা ডিবিপিতে ধরা আছে, এই নিয়ে হইচই। সাংবাদিকতায় বিএনপি জামাত ঢুকে পড়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং বিএনপি নানাভাবে উস্কে দিচ্ছে বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। কিছু বিএনপি জামাতের লোকজন নানা ধরনের সাংবাদিকতার পেশা নিয়ে এখানে আসছে, তাদের কোনো জ্ঞান গরিমা নাই। এই বিএনপিরা নানাভাবে উস্কে দিচ্ছে মানুষকে। এটার থেকে আমাদের মুক্তি পেতে হবে। এ ধরনের খাবার পরিবেশন ব্যবস্থাপনা সরজমিন দেখতে নিজেও ভারতের কেরালায় গিয়েছিলেন বলে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন প্রতিমন্ত্রী। আমি নিজে কেরালায় তাদের বিভিন্ন প্রোগ্রামগুলো দেখছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পরিবেশনের ব্যবস্থা। প্রকৃত প্রসূতি কিংবা শিশু পাচ্ছে না পুষ্টি ভাতা, বঞ্চিত হচ্ছেন প্রতিবন্ধীরাও। আর শিক্ষার্থীদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে শিক্ষা ভাতার টাকা। প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধা বঞ্চিত হতদরিদ্র নারী, শিশু, প্রতিবন্ধীদের সহায়তার নামে হরিলুট চলছে সিলেট সিটি কর্পোরেশনে। কাউন্সিলরদের অভিযোগ, ইউএনডিপির টাকায় বস্তির উন্নয়নের নামে চলছে লুটপাট। অভিযোগের বিষয়টি জানেন না উল্লেখ করে সিটি মেয়র দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। নগরীর ৬ নম্বর ওয়ার্ডের রাহিল মিয়ার স্ত্রী মনোয়ার বেগমের নাম রয়েছে সিডিসির পুষ্টি বিতরণ তালিকায়, কিন্তু বাদামবাগিচা এলাকার এই নারী কোনো ধরনের সাহায্য পাননি বলে জানান। তিনি একা নন, এলাকার প্রকৃত প্রসূতি কিংবা শিশুরা পাচ্ছেন না পুষ্টি ভাতা। গর্ভবতী ভাতা পাবো, এরপরে পুষ্টি ভাতা, শিক্ষা ভাতা কিছুই আমরা তো পাইলাম না। বাচ্চা পেটে থাকতো গর্ভভাতাও পাইলাম না, বাচ্চা হলে এখন দুধ ভাতাটাও পাইলাম না। শুধু তাই নয়, বিভিন্ন এলাকার নারীদের টাকা হাতিয়ে নিতে রকেট কিংবা বিকাশের অর্থ আত্মসাতের জন্য গায়েব করে ফেলা হচ্ছে মোবাইলের সিম। বস্তির নারীদের দিয়ে গড়া বিভিন্ন গ্রুপের সদস্যদের ভোটে দলনেত্রী নির্বাচনের নিয়ম থাকলেও তা মানা হয় না। আমার মেয়ের নামে যাইছে শিক্ষা ভাতা দুইবার, 2018 সালে আইছে, 2019 সালে আসছে, কিন্তু আমরা টাকা এখনো পাই না। আমার দলনেত্রী টাকা খাইয়া আমাদের সদস্যের জন্য কিচ্ছু করে না। 6 বছর 7 বছরে আপনি কি 2টা বাথরুম এখানে বানাতে পারেন না জনগণের জন্য? অথচ টাকা তো বুড়ি বুড়ি কোটির উপরে আসে। লুটপাটের তীর ফেডারেশনের কোষাধ্যক্ষ ফাতেমা বেগম ফাতুর দিকে। তার বাসায় 2 দিন গিয়ে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে তিনি অভিযোগ অস্বীকার করেন। আমার এগেনস্টে বা এন্টি পার্টি বা যাদের আমার সাথে দুশ্মনী আছে হয়তো বাবা, এইগুলা ওনারা হেরানি করতেছে। সিডিসির ব্যবস্থাপক অনিয়মের বিষয়ে কথা বলতে রাজি নন ক্যামেরার সামনে। আর বস্তিবাসীর এত অভিযোগের তেমন কিছুই জানেন না বলে দাবি সিটি মেয়রের। যারা পাওয়ার কথা, যার নামে লিস্ট আছে, তা যদি না পেয়ে থাকে তো যারাই আছেন সবের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। নগরীর 27টি ওয়ার্ডে গভীর নলকূপ, রাস্তা, গোসলখানা, টয়লেট, ডাস্টবিন এবং ব্যবসায় বছরে 5 কোটি টাকার মতো অর্থ সহায়তা দিয়ে থাকে ইউএনডিপি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডক্টর আশরাফুন্নেসাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের তলবের নোটিশে দেয়া নির্ধারিত সময়ের একদিন পর বুধবার প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হলে উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ করেন। আশরাফুন্নেসার বিরুদ্ধে অভিযোগ রয়েছে 2018-19 অর্থ বছরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট সারা দেশে 486টি ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন করে। এতে অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সম্মানী ভাতা ও যাতায়াত বাবদ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে সই জাল করে প্রায় 7 কোটি টাকা আত্মসাৎ হয়। এছাড়া অধিদপ্তরের আইইএম ইউনিটের খাতে বরাদ্দের 1 কোটি 29 লাখ টাকার কাজ না করেই তোলা হয়। একই বছর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডক্টর আশরাফুন্নেসার ভাগ্নের মালিকানাধীন রুহি এন্টারপ্রাইজ কাজ না করে 85 লাখ টাকা উত্তোলন করে। তার আপন চাচাতো ভাইয়ের মালিকানাধীন সুকর্ণ এন্টারপ্রাইজকেও 1 কোটি টাকার কার্যাদেশ দেওয়া হয়। পেমেন্ট কমিটি আমাদের প্রশাসনে যে যা বলা তথ্য দিয়েছে, সব ধরনের সহযোগিতা। আপনার অভিযোগ সম্পর্কে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য এই অভিযোগগুলো সত্যি নয়। যাচাই বাছাইয়ে কিছু তথ্য পাওয়া গিয়েছে অনুসন্ধানের মতো,
আর তারপরে কমিশন সেটি অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সেটি বর্তমানে অনুসন্ধানে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা পরিস্থিতি সত্ত্বেও সরকারি নানা উদ্যোগে দেশের অর্থনীতি এখন ভালো অবস্থায়। শুধু মহামারী মোকাবিলা নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশ গড়তে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই দল কাজ করছে বলেও জানান শেখ হাসিনা। বুধবার সকালে গণভবনে দলের সভাপতিমণ্ডলীর সভায় একথা বলেন তিনি। করোনার কারণে দীর্ঘ সময় বড় কোনো রাজনৈতিক কর্মসূচি নেই মাঠে। মহামারীতে থেমে থাকা সময়ে সাংগঠনিক কাজ চলছে অনলাইনে। নেতাকর্মীদের সক্রিয় রাখার চেষ্টা করেছেন দলীয় প্রধান। গেল বছরের ডিসেম্বরে দলের জাতীয় সম্মেলন হলেও প্রায় 9 মাসের মাথায় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হল বুধবার। গণভবনে আওয়ামী লীগ প্রধানের সভাপতিত্বে ফোরামের সদস্যরা অংশ নেন গুরুত্বপূর্ণ এই বৈঠকে। পরিবর্তন করতে হবে। বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার ও দল প্রাণপণে চেষ্টা করেছে বলেই এখনো দেশের অর্থনীতি নড়বড়ে হয়ে পড়েনি। অনেকে ধারণা ছিল আমাদের রেমিটেন্স কমে যাবে, রেমিটেন্স কিন্তু কমেনি, কারণ আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি 2%। তারপর রেমিটেন্স কিন্তু আমাদের বেড়েছে, আমাদের রিজার্ভও কিন্তু ভালো রিজার্ভ আছে, এটা আমি বলবো। কাজে সেদিক থেকে অর্থনীতি মোটামুটি আমরা একটা ভালো অবস্থানে আছি। আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যার একটা ইকোনমিক আমাদের মানে পলিসি আছে, নিয়ম আছে, এবং আমরা সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা কাজ করে যাই। মহামারীতে সহায়তা নিয়ে একমাত্র আওয়ামী লীগই মানুষের পাশে দাঁড়িয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে দল। আমরা যখন সরকারে আছি, আমাদের দায়িত্ব হচ্ছে যে দেশটা শুধু বর্তমানেই না, আগামী দিনের নতুন প্রজন্মের জন্য কিভাবে এই দেশটা এগিয়ে যাবে, কিভাবে চলবে, সেটাই আমাদের এখন থেকে আমরা প্রস্তুতি নিয়ে রাখবো বা আমরা নির্দেশনা দিয়ে দেব। রাজনৈতিক দল হিসেবে আমরা যে অন্য দলগুলি দেখি মুখে মুখে কথা বলেছে, কিন্তু প্রকৃত মানুষের কাছে যে মানুষকে সাহায্য করা, সেটা কিন্তু আমরা অন্য দল বা অন্য সংস্থা অনেকেই আমরা দেখেছি তাদের উপস্থিতিটা ওভাবে দেখিনি। বহু এনজিও অনেকেই আছে, কিন্তু তাদেরকে আমরা সেভাবে কিন্তু ওভাবে দেখি নাই। করোনার আঘাতে মানুষ যাতে অতি দরিদ্র হয়ে না পড়ে সেদিকে খেয়াল রেখে কাজ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। যে মানুষকে সাহায্য করা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের আবেদনে চিকিৎসার কথা বলা হলেও বিদেশে নেয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি। সময় সংবাদকে এই কথা জানান আইনমন্ত্রী। নেত্রীর আইনজীবীর ব্যাখ্যা, চিকিৎসা দেশেও হতে পারে, বিদেশেও হতে পারে, সে কারণে বিদেশ শব্দটি অন্তর্ভুক্ত করা হয়নি। এদিকে বিদেশ নিয়ে চিকিৎসার সুযোগ চেয়ে সরকারের কাছে আবেদন করা হবে বলে দলটির সূত্রে জানা গেছে। পরিবারের আবেদনে দ্বিতীয় দফায় বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়েছে সরকার। তবে সেই আবেদনে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়ে কিছুই বলা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী ও তার এক আইনজীবী। আমি যতদূর জানি ওনারা এইবারের যে পত্র দিয়েছেন তাতে এরকম কোনো কিছু উল্লেখ করেন নাই। সে আবেদনটা ওপেন ছিল, কিন্তু এবং সেখানের মধ্যে লেখা ছিল না দেশে বিদেশে। যদিও সভা, সেমিনার এবং ভার্চুয়াল আলোচনায় বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি নেতারা। পরিবারের আবেদন ও দলের এজেন্ডার মধ্যে এমন সমন্বয়হীনতা নিয়ে তাই শুরু হয়েছে কানাঘোষা। অনেকে বলছেন, মানবিক দিক বিবেচনা করে সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়েছে সরকার। বিদেশে নেওয়ার আবেদন করলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। বিএনপি নেত্রীর এই আইনজীবী জানান, না চাইলেও দেশে চিকিৎসার শর্ত দিয়ে অমানবিক কাজ করেছে সরকার। আমরা আশা করছিলাম যে সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিবে। সরকার ওনাকে চিকিৎসার জন্য সুযোগ দিয়েছে, মুক্তি দিয়েছে, অবশ্যই ধন্যবাদ জানাই। কিন্তু এই বিদেশি চিকিৎসার সুযোগ না দেয় একটু অমানবিক হয়ে গেছে আমি মনে করি। সাজা স্থগিতের মেয়াদ বাড়ায় সাময়িক স্বস্তি মিললেও তার চিকিৎসা নিয়ে ভাবাচ্ছে দলকে। এই অবস্থায় বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চেয়ে নতুন করে সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছে দলটির একটি সূত্র। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শুরু হয়েছে ট্রেনের শতভাগ যাত্রী পরিবহন। এক আসন নয়, যাত্রী বসছেন পাশাপাশি। আগের নিয়মেই 50 ভাগ টিকিট কাউন্টারে ও 50 ভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। তবে স্টেশন কিংবা ট্রেন সব জায়গায় উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। পাশাপাশি যাত্রী নিয়ে শুরু হয়েছে রেলের শতভাগ যাত্রী পরিবহন, চলছে শতভাগ টিকিট বিক্রি। ট্রেনের ভিতরের সেই অবস্থা দেখতে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে উঠে বসে সময় সংবাদ।
যেহেতু আগের নিয়মে এক আসন ফাঁকা রেখে 50 ভাগ টিকিট বিক্রি হয়েছে, তাই যাত্রী কিছুটা কম। বিরতিহীন আন্তনগর ট্রেন হওয়া সত্ত্বেও এক বগিতেই পাওয়া গেল কয়েকজন বিনা টিকিটের যাত্রী। টিকিট কোথায়? আমার ছেলে এখন টিকিট করছে না করছে আমি বলতে পারি না। আমি টিকিট ছাড়া উঠছি, এয়ারপোর্টে নামবো। দৌড়ে উঠে গেছে আর কি। টিকিট কাটেন না? না, কাটি নাই। পাশাপাশি বসার নিয়মে ফেরায় সামাজিক দূরত্ব মানার কোনো বালাই নেই। মাস্ক ছাড়াই খোশ গল্পে মেতে উঠতে দেখা যায় অনেককেই। আসন ও ট্রেনে জীবাণুনাশক স্প্রে করার কথা বলা হলেও কিছুই দেখা যায়নি ট্রেনটিতে। স্প্রে করার কথা সেটা করে নাই, সিটগুলা স্প্রে করে নাই, তাপমাত্রা পরীক্ষা করার কথা সেটাও করে নাই। মাস্ক কিছুক্ষণ আগে আমার ছিঁড়ে গেছে, তার জন্য ফেলা দিছে। যদিও বিধিনিষেধ তুলে নেওয়া হলেও স্বাস্থ্যবিধি শতভাগ মানা হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন কমলাপুর স্টেশনের ম্যানেজার। নিশ্চিত হচ্ছে যে কোনো বেশি তাপমাত্রার লোক যাচ্ছে না, এক প্রথমত। দ্বিতীয়ত আমরা আমাদের প্রতিটি জায়গায় মোটামুটি হ্যান্ড স্যানিটাইজার দেওয়া আছে তারা, আর আমাদের ট্রেনে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করা হচ্ছে। কমলাপুর থেকে ট্রেনে উঠে বিমানবন্দর স্টেশনে এসে নেমে যাই আমরা। এসব অনিয়মের ব্যাপারে কথা বলতে 45 মিনিটের যাত্রায়ও পাওয়া যায়নি কোনো টিকিট চেকার কিংবা ট্রেন পরিচালককে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। একসময়ের দুর্ভোগের সদরঘাট এখন অনেকটাই যাত্রী বান্ধব। কমেছে আগের অব্যবস্থাপনা, অনিয়ম, নেই হকার দৌরাত্ম্য কিংবা পন্টুনের স্বল্পতা। এই মুহূর্তে রাজধানীর সদরঘাটে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি। ঢাকায় ফেরা যাত্রীদের নৌ ভ্রমণের অভিজ্ঞতা শুনতে চলে যাব তার কাছে। বাপ্পি। এমদাদ, সারাদিন কর্মব্যস্ত থাকলেও দিনের দুটি সময়ে সবথেকে বেশি যাত্রী কোলাহলে পরিপূর্ণ থাকে সদরঘাট লঞ্চ টার্মিনাল। একটি হচ্ছে ঠিক এই সময়টা অর্থাৎ ভোরের সময়, এবং আরেকটি হচ্ছে বিকেল থেকে রাত অবধি। এবং এই ভোরের সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিনের আলো ফোটার আগেই কিন্তু সদরঘাট কর্মব্যস্ত হয়ে পড়েছে, যাত্রী কোলাহলে পরিপূর্ণ হয়ে পড়েছে। এবং ঠিক আমার পেছনেই ইমদাদ আপনি দেখতে পাচ্ছেন যে একে একে দক্ষিণবঙ্গগামী যেসব যাত্রীরা রয়েছেন তারা কিন্তু সদরঘাটে এসে পৌঁছেছেন, অর্থাৎ কর্মব্যস্ত নগরীতে কিন্তু তারা তাদের পা রাখতে শুরু করেছেন। ঠিক আমার পেছনে যে লঞ্চটি দেখা যাচ্ছে সুন্দরবন 11, এই লঞ্চটি বরিশাল থেকে এসেছে এবং এর আগে আমরা দেখেছি সুরভি 9, কুয়াকাটা 2, এরকম অ্যাডভেঞ্চার 9, এরকম একের পর এক লঞ্চ কিন্তু যাত্রী বোঝাই করে বরিশাল থেকে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে পৌঁছেছে। এবং আমরা ঠিক যখন এখানে এসেছি ঠিক তখন অন্ধকার ছিল, দিনের আলো কিন্তু ফোটেনি। ঠিক সেই মুহূর্তে মানুষজন কিন্তু যাত্রা করেছে এবং বলতেই হয় যে প্রায় 45টি রুটের দক্ষিণাঞ্চলের যাত্রীরা এই সদরঘাট লঞ্চ টার্মিনালে তারা যাতায়াত করে থাকেন। এর মধ্যে পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া, পিরোজপুর, বাগেরহাট। এবং এখানে যে শুধু লঞ্চই চলাচল করে তা কিন্তু নয়, বেশ কয়েকটি স্টিমারও রয়েছে যেটি সরকারি উদ্যোগে চলাচল করে। এবং এই লঞ্চ যাত্রীরা যারা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু এক ধরনের তৃপ্তিদায়ক ভ্রমণ বলতে যেটি বোঝায় সেটি কিন্তু এই দক্ষিণবঙ্গগামী যারা রয়েছেন তারা কিন্তু সেই তৃপ্তির যাত্রাটি করেন। কারণ আমরা জানি যে সদরঘাটে যে লঞ্চগুলো এসে পৌঁছালো সেই লঞ্চগুলো কিন্তু গতকাল বিকেল কিংবা রাত বা সন্ধ্যার দিকে যাত্রা করেছে, অর্থাৎ এই রাতের সময়টা যে একদম কোলাহল মুক্ত একটি সময় এবং সেই গভীর রাতে বড় বড় নদী পার হয়ে অর্থাৎ একটি স্নিগ্ধ পরিবেশের ভেতর থেকেই কিন্তু তারা তাদের এই যাত্রা সম্পন্ন করেছে। এবং এই জন্য যারা এই দীর্ঘ যাত্রা করেন 8 থেকে 9 ঘন্টা, কোনো ক্ষেত্রে 10-11 ঘন্টাও কিন্তু লঞ্চ বিভিন্ন রুট থেকে চলাচল করার পরে এই ঢাকায় এসে পৌঁছায় কিংবা ঢাকার বাইরে বা বিভিন্ন রুটগুলোতে যেয়ে থাকে লঞ্চগুলো। এবং আমরা এই দীর্ঘ যাত্রার পরেও যেসব যাত্রীরা কিন্তু লঞ্চ থেকে নামছেন তাদের মধ্যে কিন্তু তেমন একটা ক্লান্তির ছাপ দেখা যায় না, কারণ লঞ্চ যাত্রা যারা করেন তারা অত্যন্ত সুখকর একটি যাত্রা করেন। এখানে কিন্তু তেমন একটি ভোগান্তি নেই, তারা কিন্তু একদম বলা যেতে পারে শুয়ে বসে একটি শান্তিপূর্ণ পরিবেশেই যাত্রা করেন। সেই পরিবেশটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেই শান্তি বা তৃপ্তির ছাপও কিন্তু আমরা যারা এই সদরঘাটে আসছেন যাত্রীরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি। এইমাত্র আরেকটি লঞ্চ কিন্তু এই সদরঘাট পন্টুনে নোঙর করতে আসছে, যে লঞ্চটির নাম হচ্ছে পারাবাত 11 ঢাকা। এই লঞ্চটি এসেছে বরিশাল থেকে, অর্থাৎ একে একে লঞ্চগুলো কিন্তু ভিড়তে শুরু করেছে। একটু না বললেই নয় যে সদরঘাট লঞ্চ টার্মিনালের প্রসঙ্গ যদি বলতে হয়,
এই সদরঘাট লঞ্চ টার্মিনালটি কিন্তু 1966 সালে যাত্রা শুরু করেছে। তবে সদরঘাট লঞ্চ টার্মিনাল নিয়ে কিন্তু একটা সময়ে এখন থেকে যদি আরেকটু পেছনে ফিরে তাকাই আমরা, সেক্ষেত্রে নানা অভিযোগ ছিল। সেই অভিযোগের পাহাড় কিন্তু ছিল, যাত্রীদের নানা ধরনের ভোগান্তি ছিল। সদরঘাট লঞ্চ টার্মিনাল যারা কর্তৃপক্ষ রয়েছেন, অর্থাৎ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA, তাদেরও কিন্তু নানা ধরনের অব্যবস্থাপনা ছিল। সেখান থেকে কিন্তু অনেকটাই মুক্তি লাভ করেছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। আমরা আগে যেমনটা নানা ধরনের অভিযোগ শুনতাম এবং এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে পন্টুনে যে পরিমাণ হকারদের দৌরাত্ম্য আমরা দেখতাম, যে পরিমাণ মানুষের ভোগান্তি দেখতাম, পন্টুন সংখ্যা কম দেখতাম, সেটি কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে। সাধারণ যাত্রীরা কিন্তু নির্বিঘ্নে লঞ্চে করে এই সদরঘাট টার্মিনালে এসে পৌঁছাচ্ছেন এবং তারা খুব নির্বিঘ্নেই কিন্তু তাদের যে গন্তব্য, পরবর্তী গন্তব্য, সেই গন্তব্যে যাচ্ছেন। একই সঙ্গে আরেকটি বিষয় বলতে হয় যে একটা সময় কিন্তু হকারদের বড় ধরনের দৌরাত্ম্য ছিল, অর্থাৎ যারা বিভিন্ন ধরনের ছোটোখাটো বোঝা নিয়ে আসতেন, ব্যাগ নিয়ে আসতেন, সেগুলোও কিন্তু বহন করতে বাধ্য করা হতো। সেই জায়গাটি কিন্তু এখন একদমই নেই। সুতরাং যাত্রীরা অনেকটা নিরাপদ এবং নির্বিঘ্নে ঢাকায় এসে পৌঁছান। তবে কিছু কিছু ভোগান্তির কথা না বললেই নয়। যেমন আমরা যেমনটা দেখতে পেলাম যে এই লঞ্চটি এসে যে নোঙর করলো, নোঙর করার পরে কিন্তু একটা বিষয় আছে যে লঞ্চের থেকে যে পন্টুনে নামার যে ব্যবস্থাপনা, সেখানে সিঁড়ির পাশাপাশি কিন্তু হাতল বা মানুষের যাতে নির্বিঘ্নে নামতে পারে সেই জন্য কিন্তু হাতল রাখার ব্যবস্থা করার কথা ছিল। তবে আমরা ঠিক এখন যে লঞ্চটি থেকে যাত্রীরা নামছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু তারা এই পন্টুনে নামছেন লঞ্চ থেকে। অর্থাৎ তাদের যে নিরাপত্তার যে ব্যবস্থাপনা, অর্থাৎ একটু অসতর্ক হলেই অথবা পেছন থেকে বা পাশ থেকে কোনো লঞ্চ যদি ধাক্কা দেয়, সেক্ষেত্রে কিন্তু যে কোনো মানুষ ছিটকে পানিতে পড়ে যেতে পারেন। তবে এই যে হাতলের যে ব্যবস্থাপনা, সেটি কিন্তু বারবারই বলা হচ্ছিল, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আরেকটি বিষয় বলতে হয় যে সদরঘাটে এসে যখন যাত্রীরা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের লঞ্চটিতে উঠতে যান, সেক্ষেত্রেও কিন্তু নানা ধরনের বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। আমরা আগেও দেখেছি, এখনও দেখছি, বা মানুষের মাঝে কিন্তু সেই ক্ষোভ রয়েছে। যেমন একটি লঞ্চ আরেকটি লঞ্চের পেছনে যখন থাকে বা অন্য দুটি লঞ্চের পেছনে যখন থাকে, তখন একটি লঞ্চ থেকে আরেকটি লঞ্চ হয়ে আবার আরেকটি লঞ্চে উঠতে হয়। অর্থাৎ এরকম ভোগান্তি কিন্তু আছে, সেই ভোগান্তির কথা মানুষ বলছে। আরেকটি বিষয়, সদরঘাটে যারা দক্ষিণাঞ্চলের যাত্রী রয়েছেন তারা কিন্তু সবসময় আরেকটি বড় ধরনের ভোগান্তির মধ্যে পড়েন, সেটি হচ্ছে যারা ডেকের যাত্রী। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ডেকের যে আসনগুলো সেগুলো কিন্তু লঞ্চেরই কিছু অসাধু যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু ডেকের সেই জায়গাগুলো নিজেরাই পরিপূর্ণ করে রাখেন এবং সেই ডেকের জায়গাগুলো পরিপূর্ণ করে রাখার পরে কিন্তু তারা যাত্রীদের কাছ থেকে, সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে থাকেন। সেই যে ভোগান্তিগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত সাধারণ মানুষ মুক্তি পায়নি। তবে আরও একটি সবথেকে বড় যে বিষয়, যেটি আমি আজ সকালেই দেখলাম, যে সদরঘাট লঞ্চ টার্মিনালে এর যে একদম টার্মিনালের শেষ হওয়ার পরে, অর্থাৎ যখন থেকে সড়ক শুরু হয়েছে, সেখানে একটা পর্যায়ে আমরা দেখতাম যে বিভিন্ন রুটের বাস এসে কিন্তু সেখানে অপেক্ষা করতো এবং যেসব বাসের যে ভাড়া, যেটি নির্দিষ্ট ভাড়া, অনেক ক্ষেত্রে দ্বিগুণ তিনগুণ ভাড়া পর্যন্ত গুনতে হতো, সেটি কিন্তু আমরা দেখিনি। অর্থাৎ সেই অব্যবস্থাপনাটি নাই। অর্থাৎ যে নিয়ম রয়েছে ভিক্টোরিয়া পার্কের পরে যে বাসগুলো থাকার কথা, সেই জায়গাটিতেই আমরা দেখেছি বাসগুলো সেখানেই রয়েছে, অর্থাৎ অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে না। এবং আরেকটি বিষয় বলতে হয় যে সদরঘাটে যাতে বড় ধরনের যাত্রীদের জন্য যাতে ভোগান্তি না হয়, যাত্রীর চাপ তৈরি না হয়, যাত্রী জট তৈরি না হয়, সেক্ষেত্রে যে সদরঘাট লঞ্চ টার্মিনালের যে সামনের যে সড়কটি রয়েছে, সেই সড়কটিতে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সেই পথগুলো সুগম করার জন্য যান চলাচল কিন্তু একমুখী করে রাখেন এবং সেক্ষেত্রে তাদের যে দায়িত্ব পালনের যে বিষয়টি, সেটি কিন্তু আমরা দেখেছি সেই গভীর রাত থেকে কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। অর্থাৎ যখন থেকে লঞ্চ আসতে শুরু করেছে, যখন থেকে যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে, তারা কিন্তু তাদের সেই দায়িত্ব থেকে কিন্তু তারা সরে যায়নি। সুতরাং বলা যেতে পারে যে কর্তৃপক্ষ যারা রয়েছেন, অর্থাৎ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, তারা তাদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন কিন্তু গড়ে 110টির মতো লঞ্চ ছেড়ে যায় এবং সমপরিমাণ লঞ্চ প্রবেশ করে। সেক্ষেত্রে বলাই যেতে পারে বৃহৎ একটি যাত্রী সেবা নিয়ে কাজ করছে BIWTA। সুতরাং তাদের যে দায়িত্বটুকু, সেই দায়িত্বটুকু তারা ঠিকমতো পালন করবেন, এই প্রত্যাশা কিন্তু এখানকার যাত্রীরা বরাবরই করেন, এখনও করছেন। তবে কিছু কিছু যে সংকটের কথা বলা হচ্ছে, সেই সংকট কিন্তু অবশ্যই সেই
সংকটেরও কিন্তু সমাধান হওয়া উচিত। অর্থাৎ যে সংকটের কথা কিছুক্ষণ আগেই আমি বলেছি যে যাত্রীরা যারা নামছেন অত্যন্ত ঝুঁকি নিয়ে তারা লঞ্চ থেকে পন্টুনে নামছেন, সেক্ষেত্রে যে ব্যবস্থাপনাটুকু থাকার কথা সেটি কিন্তু রাখা হয়নি। এবং মাঝে মাঝে আমরা দেখি যে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে বা এই যে বুড়িগঙ্গা নদীতে কিন্তু আমরা মাঝে মাঝেই খবর পেয়ে থাকি, সংবাদ সংগ্রহ করে থাকি যে নৌকা ডুবির ঘটনা, বড় বড় লঞ্চের পানির ঢেউয়ে বা পানির তোরে কিন্তু নৌকা ডুবে যায়, সেটি কিন্তু মাঝে মাঝেই ঘটে। সেক্ষেত্রে আরেকটু যারা লঞ্চ চালক রয়েছেন তাদেরও কিন্তু সতর্কতার বিষয় রয়েছে, সেটি কিন্তু অস্বীকার করা যাবে না। এবং আরেকটি বিষয় বলতে হয় যে এই যে কেরানীগঞ্জ থেকে বা ঢাকায় আসার যে নৌকা ডুবি, সেটির পাশাপাশি কিন্তু আরেকটি বিষয় আমরা মাঝে মাঝে অব্যবস্থাপনার বিষয়টি দেখি। বিআইডব্লিউটির পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও সেটিও কিন্তু এখনও অব্যাহত রয়েছে। যেমন বলা যায় যে সদরঘাট লঞ্চ টার্মিনালে অনেকেই এসে বা অন্য ঘাটের বা ঘাট থেকে নৌকা যোগে লঞ্চে ওঠার চেষ্টা করেন এবং সেই চেষ্টা মাঝে মাঝেই কিন্তু মানুষের প্রাণনাশের কারণ হয়ে থাকে। আমরা দেখেছি যে নৌকা যোগে লঞ্চে ওঠা কিন্তু চারটিখানি কথা নয়, কিন্তু একটি লঞ্চ এবং নৌকার যদি আমরা কাঠামো কিংবা আকৃতির দিকে তাকিয়ে দেখি, সেক্ষেত্রে বলা যায় যে এটা কিন্তু অনেকটাই উঁচু। একটি নৌকা অনেক নিচু অবস্থানে থাকে, সেখান থেকে নৌকায় উঠতে যাওয়াটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঝুঁকিপূর্ণ। সেই ঝুঁকির কাজটি কিন্তু আমরা মাঝে মাঝেই এই সদরঘাট লঞ্চ টার্মিনালে যেসব যাত্রীরা আসেন তাদেরকে করতে দেখি। সুতরাং তারা এই জায়গা থেকে কিন্তু যাত্রী সচেতনতা যেমন দরকার রয়েছে, ঠিক তেমনিভাবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিরও কিন্তু আরেকটু সচেষ্ট হওয়া উচিত বলে মনে করছি এবং এই সাধারণ মানুষও কিন্তু সেটি মনে করেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে যে লঞ্চটি থেকে যাত্রীরা নামছেন এটি হচ্ছে পারাবাদ 11 লঞ্চ, যেটি বরিশাল থেকে এসেছেন এবং যাত্রীরা একে একে করে সুশৃঙ্খলভাবে এই লঞ্চ থেকে নেমে যাচ্ছে। তবে এই করোনাকালীন সময়ে যতটুকু মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার কথা ছিল সেটি কিন্তু আমরা স্বাস্থ্যবিধি মানতে দেখছি না। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যেসব যাত্রীরা লঞ্চ থেকে নামছেন তাদের অনেকেরই কিন্তু পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই এবং আমরা দেখতে পাচ্ছি যে লঞ্চ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও কিন্তু পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিতের জন্য যে ব্যবস্থাপনা বা তাদের যে তদারকিটুকু থাকার কথা ছিল তারা কিন্তু সেই তদারকিটুকু করছে না বলেই আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। অর্থাৎ স্বাস্থ্যবিধি না মানলে, আপনি জানেন যে একটি লঞ্চে কিন্তু অনেক সংখ্যক যাত্রী ওঠে এবং এত সংখ্যক যাত্রী যদি একটি লঞ্চে তারা যদি গাদাগাদি করে থাকে, সেক্ষেত্রে যদি নির্দিষ্ট দূরত্ব রক্ষা করা না হয়, নিরাপদ দূরত্ব রক্ষা করা না হয় এবং স্বাস্থ্য ঝুঁকি বা স্বাস্থ্যবিধি যদি না মানা হয়, সেটি কিন্তু অবশ্যই একটি আতঙ্কের বিষয়, আশঙ্কার বিষয়। সেটিও অবশ্যই লঞ্চ কর্তৃপক্ষ সেই বিষয়গুলো দেখবেন বলে আমরা বিশ্বাস করি। এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ খবর। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। দিনভর অপেক্ষা করেও দেশে ঢোকেনি স্থলবন্দরে আটকে থাকা ভারতীয় পেঁয়াজ। ভারতের রফতানি বন্ধের আগে এলসি করা পেঁয়াজ ঢোকার কথা থাকলেও আসেনি কোনো ট্রাক। এদিকে পর্যাপ্ত মজুদ থাকার পরও বাজারে এমন অবস্থার জন্য ব্যবসায়ীদের দায়ী করেন বাণিজ্যমন্ত্রী। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ঘাটতি মেটাতে সরকারের পাশাপাশি বড় বড় শিল্প গ্রুপ পেঁয়াজ আমদানির উদ্যোগ নিচ্ছে। বুধবার দিনভর অপেক্ষা, স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ঢুকবে আগে এলসি হওয়া পেঁয়াজের ট্রাক। তবে ভারতীয় কর্তৃপক্ষের ছাড় না মেলায় হিলি ও বেনাপোল বন্দরে অপেক্ষায় থাকে প্রায় 3 শতাধিক পেঁয়াজ বোঝাই ট্রাক। পেঁয়াজের চালান ভারতের পাশে অবস্থান করছে, ওখান থেকে অনুমতি পেলেই বাংলাদেশে প্রবেশ করবে। নিষেধাজ্ঞা উঠে নেন তাহলে আমরা উপকৃত হব। এলসিতে তো আমাদের টার্মস অফ কন্ডিশন যেগুলো শর্ত দেওয়া থাকে, এই শর্তগুলো ইতিমধ্যেই রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো লঙ্ঘন করেছে। এটা আমরা আমদানিকারকরা বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছি। এদিকে বাজার অস্থির করার জন্য ব্যবসায়ীদের দায়ী করে বাণিজ্যমন্ত্রী বলেন, 4 লাখ মেট্রিক টন পেঁয়াজের ঘাটতি মেটাতে দ্রুতই আমদানি করা হবে। তারা বাজারে কথাটা রচিত যে ভারত থেকে আসা বন্ধ হয়েছে, এখন বাইরে থেকে আসতে সময় লাগবে। দ্বিতীয়ত যেটা বেশি করে আমাদের ভোগাচ্ছে সেটা হলো সাধারণ ভোক্তাদের প্যানিক বাইং। 4 লক্ষ টন মতো এরকম হবে কম বেশি, এটা আমরা কভার করতে পারবো, কিন্তু একটু সহ্য করতে হবে হয়তো 1 মাস। আড়তদাররা বলছেন, ভারতের পেঁয়াজ দেশে ঢুকলেই কমে আসবে দাম। গতকালকে আজকে এক বাজারে আছে, বিক্রি করছি একই,
কালকে একই থাকবো, বরঞ্চ 2-3 টাকা কালকে কম। তার মাল মোটামুটি আছে, ওরা কইতেছে যে আমরা পিস দিব না, আমাকে এই পিস শর্ট, বিভিন্ন এই কথা আর কি, মানে দাম বাড়িয়ে নিয়ে বিভিন্ন কাহিনী করতেছে আর কি। বুধবার পাইকারি বাজারে কেজি প্রতি দেশি পেঁয়াজ 95 টাকা আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় 65 টাকা দরে, তবে খুচরা পর্যায়ে 100 টাকা ছাড়িয়েছে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন আছে পর্যাপ্ত পেঁয়াজের মজুদও, তবুও পেঁয়াজ ভাণ্ডার খ্যাত পাবনাতেও দাম ছুঁয়েছে কেজিতে শতকের ঘর। অনিয়ন্ত্রিত দামের জন্য সরবরাহকারী নয়, রাজধানীর পাইকারি সিন্ডিকেটকেই দায়ী করছে জেলা প্রশাসন। জেলা প্রতিনিধি এস.এ. আসাদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পাবনার সুজানগর বাজার পেঁয়াজ হাট দেশের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী উপজেলার এই হাটেই গেল রোববার প্রতিমন পেঁয়াজ বিক্রি হয়েছে 1800 টাকায়, কিন্তু মাত্র দুদিনের ব্যবধানে প্রতিমন বিক্রি হচ্ছে 3200 থেকে 3500 টাকায়। খুচরা বাজারে যার প্রতি কেজি মূল্য 100 টাকা। পূর্ব ঘোষণা ছাড়াই ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় এমন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বলে মনে করেন চাষিরা। বেসন কিনতে এসে আপনার দেখি হঠাৎ ডবল দাম, এখন আমরা হদেশ হয়ে যাচ্ছে যে আমরা আসলে পেঁয়াজ লাগাতে পারবো কিনা। 1800 পিস আছে 3200 10 মনের জায়গায় 5 মন কিনেছি। যদি হঠাৎ আবার 12-13 যদি পিস আসে তাহলে তো আমরা বিশাল একটা মার খায় গেলাম, তাহলে আমরা এখন কোন পথে যাবো বলেন। গত মৌসুমে আকাশচুম্বী দামের কারণে এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজের আবাদ করেছে এখানকার কৃষকরা। অনুকূল আবহাওয়ায় হয়েছে বাম্পার ফলনও। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে ভালো দাম পাওয়ায় চাষিরা খুশি হলেও ক্ষুব্ধ পাইকার ক্রেতারা। 3000-3300 এরকম বিক্রি করলাম, আমরা খুশি। সরবরাহকারী নয়, বরং রাজধানীর ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই পেঁয়াজের বাজারে অস্থিরতা বলে দাবি জেলা প্রশাসকের। এখান থেকে শুধু সরবরাহ হয় এবং রেটটি কারণ বাজার ঠিক করে দেয়। ঢাকার বাজারকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পাবনা থেকে আমরা উৎপাদনকারী হিসেবে এটি নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কঠিন। গত মৌসুমে পাবনায় 5.5 লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে পেঁয়াজের উৎপাদন হয়েছে প্রায় 6.5 লাখ মেট্রিক টন। সময় সংবাদ, পাবনা। পেঁয়াজের বাজারের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী শুভ খান এবং কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রামে হাটে আছেন এস.এম. রাশেদ। সরাসরি তাদের কাছে যাব। প্রথমেই যাব রাশেদের কাছে। রাশেদ, আজ সকাল থেকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রামে কিন্তু কুষ্টিয়া জেলার সর্ববৃহৎ যে পেঁয়াজের হাট, সেটা কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। বিশেষ করে কুষ্টিয়া সহ কুষ্টিয়া আশেপাশে জেলার কৃষকেরা, যারা প্রান্তিক পর্যায়ে যারা কৃষক আছে, যারা মূলত এই তাহের জাতের পেঁয়াজ উৎপাদন করেছে, তারা মূলত বিক্রি করতে এসেছে এই কুষ্টিয়া অঞ্চলের এই বাঁশগ্রাম হাটে। এবং এই বাঁশগ্রাম হাটে বিশেষ করে যারা প্রান্তিক পর্যায়ে কৃষক আছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত কৃষক পর্যায়ে যারা আছেন তারা কিন্তু আজকে কিন্তু 2800 টাকা মনে তাহের জাতের পেঁয়াজ কিন্তু বিক্রি করেছে আপনার পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের কাছে। তো আমি পাইকারি ব্যবসায়ী যারা আছে মূলত এখান থেকে যারা পেঁয়াজ কিনে, হাট থেকে পেঁয়াজ কিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসলে তারা পাঠাবে এবং ব্যবসা করতে, তারা আসলে আমাদেরকে জানিয়েছে যে এই হঠাৎ করে পেঁয়াজের দাম বেশি হওয়ার কারণে আসলে তারা কিন্তু বেশি পরিমাণে পেঁয়াজ কিন্তু কিনতে পারছে না। কারণ অতিরিক্ত পরিমাণে পেঁয়াজ কিনে যদি তারা বাংলাদেশের বিভিন্ন হাটে যায়, এই ক্ষেত্রে যদি কোনো কারণে পেঁয়াজের দাম যদি কমে যায়, তারা আসলে আর্থিকভাবে লসের মুখে পড়বে। যার কারণে আসলে তারা অতিরিক্ত পেঁয়াজ কিনে বাংলাদেশের বিভিন্ন হাটে বিক্রি করবে, সেই অবস্থা আসলে তাদের নাই। এবং তারা যাতে কোনোভাবে আর্থিকভাবে ক্ষতি না হয়, সেই বিষয়ের কারণে কিন্তু তারা অতিরিক্ত ভাবে কিন্তু পেঁয়াজ কিনছে না। তো আজকে কুষ্টিয়ার এই বাঁশগ্রাম হাটে কিন্তু 28 টাকা কেজি, 2800 টাকা মন ধরে কিন্তু আজকে তাহের জাতের পেঁয়াজ কিন্তু কৃষকেরা বিক্রি করছে, বিশেষ করে কুড়িয়া এবং আড়তদারদের কাছে। তো আমি আড়তদার যারা আছে তাদের সাথে কথা বলছি বাঁশগ্রাম হাটের, তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু কুষ্টিয়া অঞ্চল থেকে বিশেষ করে ঢাকা, রাজশাহী এবং চিটাগাং অঞ্চলের যে ব্যবসায়ী যারা আছেন, তারা কিন্তু আসলে কুষ্টিয়া থেকে খুব কম পরিমাণে পেঁয়াজ কিনছেন। যার কারণে আসলে তাদের পেঁয়াজ কিন্তু মজুদ হয়ে আছে কুষ্টিয়া অঞ্চলে আড়তদারদের কাছে। তো আমি কুষ্টিয়ার কৃষি বিভাগের সাথে কথা বলেছি। কুষ্টিয়া কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে মূলত 2019-20 মৌসুমে কিন্তু কুষ্টিয়ার কৃষকেরা 1,66,000 মেট্রিক টন পেঁয়াজ কিন্তু উৎপাদন করেছে কুষ্টিয়ার শুধুমাত্র এই অঞ্চলের কৃষকেরা। তো আমি কুষ্টিয়ার বিশেষ করে কুষ্টিয়ার বাজার নিয়ন্ত্রণে, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণের বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসনের সাথে কথা বলেছি।
কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে মূলত ওই ইতিমধ্যেই কিন্তু কুষ্টিয়া জেলা প্রশাসন থেকে বিভিন্ন বাজার বিশেষ করে হাটগুলোতে কিন্তু নিয়মিত মনিটরিং করছে, যাতে কোনো ব্যবসায়ী কোনোভাবে সিন্ডিকেট করে যাতে পেঁয়াজের দাম বৃদ্ধি করতে না পারে সেই বিষয়টা আসলে তারা জেলা প্রশাসন থেকে কিন্তু নজরদারি রাখছে। তো কুষ্টিয়ার আর পেঁয়াজের হাটে বিশেষ করে যারা প্রান্তিক পর্যায়ে কৃষক যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এবার তারা আসলে পেঁয়াজ বিক্রি করে কিছুটা লাভবান তারা হচ্ছে। তবে তারা আরো দাবি করে যদি এই পেঁয়াজের দাম যদি এইভাবে থাকে আসলে তারা পেঁয়াজের যে উৎপাদন তার এই উৎপাদন আরো বাড়াবে প্রান্তিক পর্যায়ের কৃষকেরা, এবং তারা আসলে মূলত এখান থেকে তারা যে পরিমাণে আয় করবে এর বিগত সময়ে যে পেঁয়াজ বিক্রি করে তাদের যে ক্ষতি হয়েছিল সেটা আসলে তারা পুষিয়ে নেবে। তবে কুষ্টিয়ার এই বাঁশগ্রাম হাটের যারা ইজারাদার আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত শুধুমাত্র এই বাঁশগ্রাম হাটে কিন্তু কুষ্টিয়া, ঝিনেদা, চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা, মেহেরপুর বিভিন্ন জায়গা থেকে কিন্তু ব্যবসায়িকরা এখানে পেঁয়াজ কেনা বেচার জন্য আসে। তো আমি এখন চলে যাচ্ছি আমার সহকর্মী শুভর কাছে। ধন্যবাদ রাশেদ। আমি রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। তো কারওয়ান বাজারের আজকে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু দেখা যাচ্ছে যে ক্রেতা সমাগম কিন্তু কারওয়ান বাজারে অনেকটাই কম, এবং বিক্রেতারা যে দাবি করছেন বিক্রেতাদের দাবি অনুযায়ী আজকে পেঁয়াজের দাম কেজিতে প্রায় 5 টাকা কমেছে দেশি যেটি সেটি, আর ভারতীয় পেঁয়াজ যেটি সেটি আসলে বিক্রি হচ্ছে 64 টাকা কেজি দরে। তবে ক্রেতার সংখ্যা কিন্তু তুলনামূলক অনেকটাই কম। গত দুদিনে যেমন পেঁয়াজের দাম বৃদ্ধির খবর বা ভারতীয় রপ্তানি বন্ধের খবরে আমরা যেমনটি ক্রেতা সমাগম দেখেছিলাম, আজকে কিন্তু অনেকটাই কম, এবং বেশিরভাগ দোকানি কিন্তু অলস বসে আছেন, এবং তারা বলছেন যে কেউ বলছেন যে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু আসলে কোনো বিক্রি হয়নি, এটাই কিন্তু তারা দাবি করছেন, এবং তারা বলছেন যে আস্তে আস্তে পেঁয়াজের দাম আরও কমে আসবে। যেমনটি গতকাল বাণিজ্যমন্ত্রী যেমনটি বলেছেন যে দেশে প্রায় 5 লাখ টনের মতো পেঁয়াজের মজুদ রয়েছে, যা দিয়ে প্রায় 2.5 মাস চলবে। সুতরাং আমরাও কিন্তু কারওয়ান বাজারে এসে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি আড়তে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ রয়েছে, এবং দেশি পাশাপাশি ভারতীয় পেঁয়াজও কিন্তু আমরা এই কারওয়ান বাজারে দেখতে পাচ্ছি। সুতরাং বলা চলে যে পেঁয়াজের যে সংকটের কথা ব্যবসায়ীরা এর আগে বলেছিলেন সেটি কিন্তু আসলে একটা দাম বাড়ানোর যে পায়তারা সেটি কিন্তু বলা চলে যে এটি প্রতীয়মান হয়েছে। তা এর পাশাপাশিও কিন্তু আমরা যেটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংঘ নিরোধক যে উইং রয়েছেন তারাও কিন্তু বলছেন যে প্রায় বেসরকারি আমদানিকারকদের তারা 101টি অনুমতিপত্র ইতিমধ্যেই ইস্যু করেছেন, এবং এই 101টি যে আমদানিপত্র এটির আওতায় প্রায় 40,000 টন পেঁয়াজ আগামী 7 দিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে, তারা কিন্তু এমনটাই বলেছেন। এছাড়া মিশর, তুরস্ক, নেদারল্যান্ডস এবং মিয়ানমার সহ বেশ কয়েকটি দেশ থেকে কিন্তু পেঁয়াজ আমদানির যে প্রক্রিয়া সেটি অব্যাহত রয়েছে, এবং আমদানিকারকরা যেন দ্রুততম সময়ের মধ্যে এলসি ওপেন করতে পারেন সে ব্যাপারেও কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে, এবং বাংলাদেশ ব্যাংকও কিন্তু বিষয়টি মনিটরিং করছে যেন দ্রুততম সময়ের মধ্যে আমদানিকারকরা এলসি ওপেন করতে পারেন এবং বাংলাদেশে পেঁয়াজ প্রবেশ করতে পারে, এই বিষয়টি কিন্তু তারা দেখভাল করছেন। সুতরাং বলা চলে যে পেঁয়াজ বাজারের যে সাময়িক যে অস্থিরতা সেটি আস্তে আস্তে কমে আসবে। এটি কিন্তু এখন যারা এখানকার আড়তদার বা বিক্রেতা যাই বলি না কেন তারা কিন্তু সবাই কিন্তু বলছেন, এবং দর্শক আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের আড়তগুলোতে কিন্তু দেশীয় পেঁয়াজের পাশাপাশি কিন্তু ভারতীয় পেঁয়াজও রয়েছে। সুতরাং এই পেঁয়াজের কিন্তু কোনো ধরনের কোনো ঘাটতি আমরা দেখতে পাচ্ছি না, এবং এছাড়াও যে আমদানি করা যে পেঁয়াজগুলো আসবে তার পাশাপাশি বড় বড় যে শিল্প গ্রুপগুলো রয়েছে তারাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে যে এই পেঁয়াজের বাজারে স্থিতিশীল রাখতে তারাও কিন্তু আমদানির যে প্রক্রিয়া সেটি তারা খুব দ্রুতই শুরু করবেন। সুতরাং বলা চলে যে যার প্রচলিত আমদানিকারক যারা রয়েছেন তারা তো পেঁয়াজ আমদানি করবেনই, পাশাপাশি বড় বড় শিল্প গ্রুপ যেগুলো রয়েছে তারা যদি পেঁয়াজ আমদানি শুরু করে দেয় তাহলে দেশের বাজারে কিন্তু পেঁয়াজের যে ঘাটতির কথা বলা হচ্ছে যে 4 থেকে 5 লাখ টন যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো কিন্তু দ্রুতই কিন্তু পূরণ করা সম্ভব হবে, এবং ফেব্রুয়ারি মাস নাগাদ প্রায় 10 লাখ টনের মতো পেঁয়াজ লাগবে। সুতরাং দেশে এই মুহূর্তে মজুদ রয়েছে 5 লাখ টন, বাকি 5 লাখ টন যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো পূরণ করা সম্ভব হবে। এছাড়া অর্থমন্ত্রী কিন্তু গতকালকেই বলেছেন যে আসলে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখার স্বার্থে পেঁয়াজ আমদানিতে যে 5% শুল্ক রয়েছে সেটি প্রত্যাহারের বিষয়টি তারা বিবেচনা করবেন, এবং ইতিমধ্যেই কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনবিআরকে একটি চিঠি দেওয়া হয়েছে পেঁয়াজের যে 5% শুল্ক সেটি তুলে নেওয়ার জন্য। তো অর্থমন্ত্রীও কিন্তু বলেছেন যে দেশের স্বার্থে বাজার স্থিতিশীল রাখার স্বার্থে
যদি পেঁয়াজের আমদানি মূল্য কমানোর শুল্ক কমানোর ফলে যদি বাজার স্থিতিশীল আসে তাহলে সে বিষয়টি কিন্তু তারা দ্রুতই কিন্তু করে দেবেন, এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন। সুতরাং বলা চলে যে সরকারি পর্যায় থেকে কিন্তু সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পাশাপাশি কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র্যাবের যে অভিযান সেটিও কিন্তু অব্যাহত রয়েছে। সুতরাং বলা চলে যে খুব দ্রুততম সময়ের মধ্যে যে আসলে পেঁয়াজের বাজার যে দাম বা বাজার নিয়ন্ত্রণে আসবে সেটি কিন্তু বলাই চলে। আর আরেকটি বিষয় কিন্তু সবসময় বলা হয়ে থাকে যে প্রয়োজনের অতিরিক্ত কেউ পেঁয়াজ কিনবেন না। তো ভোক্তাদের প্রতি এই পরামর্শ দেওয়া হয়েছে, সেটি মেনে চললে বাজারে স্থিতিশীলতা চলে আসবে। তো এই ছিল ইমদাদ আমার কাছে কারওয়ান বাজার থেকে সবশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শুভ খান এবং এর আগে কুষ্টিয়া থেকে যোগ দিয়েছিলেন SM রাশেদ। তারা আমাদেরকে জানাচ্ছিলেন পেঁয়াজ বাজার সম্পর্কে। এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যোগ দেব তার সঙ্গে। পেঁয়াজের কি অবস্থা, আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি অবস্থান করছি বেনাপোল স্থলবন্দরের সাথে ভারতের পেট্টাপোল বন্দরের যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়, সেই আমদানি এবং রপ্তানি বাণিজ্যের কিন্তু এটি একটি প্রধান প্রবেশদ্বার। আপনি জানেন, পূর্ব কোনো ঘোষণা ছাড়াই সংকট দেখিয়ে ভারত সরকার বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। হঠাৎ এভাবে বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় ভারতের পেট্টাপোল বন্দরে আমরা জানতে পেরেছি বিপুল পরিমাণ পেঁয়াজ বোঝাই ট্রাক আটকা পড়ে আছে। এমত অবস্থায় বাংলাদেশি যে আমদানিকারকরা তারা তাদের লোকসানের হাত থেকে বাঁচতে ভারতীয় যে রপ্তানিকারক তাদের মাধ্যমে বিভিন্নভাবে অনুনয় ট্রাই করে। এক পর্যায়ে একটি সিদ্ধান্ত হয় যে পেট্টাপোল বন্দরের মধ্যে যে সমস্ত ট্রাকগুলো আটকা পড়ে আছে এবং যে ট্রাকের গেট পাস শেষ হয়েছে কেবল সেই ট্রাকগুলোই কিন্তু বেনাপোল বন্দরে প্রবেশ করবে। এবং এই খবরে কিন্তু ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে এবং তারা গতকাল দিনভর কিন্তু বেনাপোল বন্দরে অপেক্ষা করেছিল যে পেঁয়াজের ট্রাক গ্রহণের জন্য। কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কিন্তু ভারত থেকে কোনো পেঁয়াজবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেনি। আমরা কথা বলেছি বেনাপোল কাস্টমসের কমিশনার আজিজুর রহমানের সাথে, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে ভারতীয় কাস্টম তাদেরকে জানিয়েছিল যে গেট পাস হওয়া ট্রাক বেনাপোল বন্দরে ঢুকবে, কিন্তু আমরা পেঁয়াজ গ্রহণের জন্য কালকে সারাদিন অপেক্ষা করেছি, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তারা কোনো ট্রাক দেয়নি। যদি ভারত তাদের পেঁয়াজবাহী ট্রাক দেয় তবে তারা গ্রহণের জন্য প্রস্তুত রয়েছেন। আমরা কথা বলেছি বেনাপোল বন্দরের উপপরিচালক ট্রাফিক মামুন কবির তরফদারের সাথে, তিনি কিন্তু একই কথা আমাদেরকে বলেছেন। ইমদাদ, আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, আমরা এখানে যে আমদানিকারক আছেন তাদের সাথে কথা বলেছি। বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে যারা পেঁয়াজ আমদানি ব্যবসা করেন এরকম আমদানিকারকের সংখ্যা আছেন কমপক্ষে প্রায় কিন্তু 30 জন। যারা কিন্তু তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে তারা ইতিমধ্যে কিন্তু প্রায় 30,000 মেট্রিক টন পেঁয়াজ এলসি করেছেন। তারা বলছেন যে এই সমস্ত পেঁয়াজ তাদেরকে কিনা হয়ে গেছে এবং ভারতের বিভিন্ন পার্কিংয়ে এবং পেট্টাপোল বন্দরে তাদের এসব পেঁয়াজ চালান রাখা আছে। যদি পূর্ব মূল্যে যে এই সমস্ত ট্রাক যদি পেঁয়াজের ট্রাক তারা যদি বাংলাদেশে ঢোকাতে না পারেন কিন্তু তারা প্রচুর ক্ষতির মুখে পড়বেন। আমরা কথা বলেছি এখানকার আরও ব্যবসায়ীর সাথে, তারা আমাদেরকে বলেছেন আসলে এই যে পেঁয়াজের রপ্তানি বন্ধ করা হয়েছে আসলে এটা কতটুকু যৌক্তিক তারা বুঝতে পারছেন না। তারা বলছেন যে গত বছর বাংলাদেশ সরকার পূজা উপলক্ষে যখন ভারত সরকারকে 500 মেট্রিক টন ইলিশ দেয়, কিন্তু সেদিনে আমরা দেখতে পেয়েছি যে বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করা হয়েছে। ঠিক এবছরেও কিন্তু একইভাবে দেখা গেছে যে বাংলাদেশ সরকার যখন 1450 মেট্রিক টন পেঁয়াজ ভারত সরকারকে দেওয়ার ঘোষণা করে, ঠিক সেদিনই কিন্তু পেঁয়াজ রপ্তানি ভারত থেকে বন্ধ করে দেওয়া হয়। তারা বলছেন যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা আশা করব যে তারা যে পেঁয়াজ রপ্তানির যে প্রত্যাহার ঘোষণা করেছেন সেটা তুলে নেবেন এবং বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ যে রপ্তানি সেটা স্বাভাবিক হবে। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি ভারতীয় যে ব্যবসায়ী সংগঠনের নেতা পেট্টাপোল বন্দর স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্রের সাথে, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই পেঁয়াজের চালান যে আটকে রয়েছে এতে কিন্তু তারাও বিপদে আছেন, কারণ বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে তাদের একটা চুক্তি হয়েছিল এবং সেই চুক্তি অনুযায়ী কিন্তু পেঁয়াজগুলো বাংলাদেশে ঢোকার কথা ছিল। তারা বলছেন যে তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন ভারতীয় বিভিন্ন মাধ্যমে যাতে এই পেঁয়াজের চালানটা বাংলাদেশে ঢোকে। আমরা কথা বলেছি বেনাপোল বন্দরের যে আমদানি রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে
এই যে পেঁয়াজের রপ্তানিটা বন্ধ হয়ে গেছে, আসলে এটা যুক্তিযোগ্য না। আমি মনে করি যে দুদেশের যে রাষ্ট্রীয় পর্যায়ে একটি আলোচনার মাধ্যমে কিন্তু এর সমাধান হতে পারে। এদিকে কিন্তু পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজের বাজার মূল্য বেড়ে গেছে। যে পেঁয়াজ দুদিন আগে কেজি ছিল 40 থেকে 45 টাকা, সে পেঁয়াজ এখন দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় 80 থেকে 85 টাকা। এক্ষেত্রে তারা অভিযোগ করেছেন যে সাধারণ ক্রেতারা অভিযোগ করেছেন যে বাজার মূল্য নিয়ন্ত্রণে যে সরকারের যে মনিটরিং টিম তার ব্যর্থতা রয়েছে। তো ইনফ্যাক্ট এই বেনাপোল বন্দরে সর্বশেষ কিন্তু গত 14 সেপ্টেম্বর 25 মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আমদানি হয়। এ পর্যন্ত আর কোনো পেঁয়াজের চালান ঢুকেনি। ইনফ্যাক্ট বেনাপোল স্থলবন্দর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আজিজুল হক। করোনা মহামারীতে বেশিরভাগ মানুষের আয় কমলেও এপ্রিল থেকে জুন এই 3 মাসে ব্যাংক খাতে কোটি টাকার আমানতের সংখ্যা বেড়েছে 3,412টি। বিশ্লেষকরা বলছেন, বৈষম্যমূলক অর্থনীতির কারণে জিডিপি প্রবৃদ্ধির সুফল গুটি কয়েক মানুষের কাছে জমা হচ্ছে। আর অর্থনীতিবিদরা কর ব্যবস্থার উন্নয়ন আর টেকসই কর্মসংস্থানের মাধ্যমে সাধারণ মানুষের আয় বৃদ্ধির উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন। হরিপদ সাহা বিস্তারিত জানাচ্ছেন। বিবিএসের সবশেষ তথ্য অনুযায়ী দেশে দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 3.5 কোটি। বিভিন্ন উন্নয়ন ও গবেষণা সংস্থার তথ্য মতে করোনা মহামারীর 6 মাসে আরও 1.5 কোটি মানুষ নেমেছে দারিদ্র্যসীমার নিচে। করোনায় গতি হারানো অর্থনীতির অন্য পিঠে অবশ্য আছে নতুন ধনীর পরিসংখ্যানও। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতে কোটি টাকার আমানতকারীর সংখ্যা দাঁড়িয়েছে 86,037 জনে। গত মার্চ শেষে এই সংখ্যা ছিল 82,625 জন। বিশ্লেষকরা বলছেন, এটা দেশের আয় বৈষম্য বৃদ্ধির স্পষ্ট চিত্র। বিষম উন্নতির দেশে জিডিপির গ্রোথ নিচের দিকে খুব বন্টন হয় না, উপরের দিকে গিয়ে জমা হয় কয়েকজনের হাতে। এক কথা বলা যায় যে অধিকাংশ মানুষের ভাগ্যকে অবনত রেখে গুটি কয়েক নতুন কোটিপতি হয়। সে নিয়মে গত 3 মাসে 3,000-এর উপরে নতুন কোটিপতির জন্ম হয়েছে। 2016 সালের খানা জরিপে দেখা যায় দেশের নিচের স্তরের 10% মানুষের হাতে আছে দেশজ আয়ের প্রায় 1%, আর ওপরের স্তরের 10% ধনীর আয় 37%। অর্থনীতিবিদরা বলছেন, টেকসই ও মানবিক উন্নয়ন নিশ্চিতে প্রয়োজন সম্পদের সুষম বন্টন। দেশে এই আয় বৈষম্যটা উন্নয়নের যে মান, সেই মানটাকে কমিয়ে দেয় এবং এরকম একটি ভারসাম্যহীন অবস্থা যদি মাত্রা ছাড়া হয়ে যায়, তখন কিন্তু সেটা দেশের অন্যান্য নানান কিছুতে অস্থিতিশীলতার সৃষ্টি করতে পারে। এবং এই কারণেই আমাদের ট্যাক্স ব্যবস্থার উন্নতি ঘটাতে হবে। সাধারণ দরিদ্র মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে আয় বৈষম্য কমানোর সবচেয়ে বড় উপায়। 2008 সালে দেশের ব্যাংক খাতে কোটিপতি আমানতকারীর সংখ্যা ছিল 19,163 জন। গত এক যুগে যা বেড়েছে 4.5 গুণেরও বেশি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে এখনও ধরা ছোঁয়ার বাইরে ডান্স ক্লাবের আড়ালে অবৈধ দেহ ব্যবসা করা বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি। সম্প্রতি নারী পাচারের অভিযোগে ঢাকা থেকে নৃত্যশিল্পী ইভান সোহাগ গ্রেফতার হওয়ায় দুবাইয়ের অনেক ব্যবসায়ী গা ঢাকা দিয়েছেন। আরেক মূল হোতা আজম খানের ভাই নাজিমুদ্দিন সিআইডির মামলার আসামি হলেও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আমার ভাই কি করছে, আজম, উনি বাংলাদেশ থেকে কর্তৃপক্ষের সাথে একটা ছিল, কন্ট্রাক্ট ছিল, উনি বাংলাদেশ থেকে মেয়েগুলো অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। উনি ততটুকু জানি ওই মেয়েগুলো উনি বাংলাদেশ থেকে অ্যারেঞ্জ করে এখানে পাঠাতো। এখানে বলা হচ্ছে যে আজমের 4টা হোটেল আছে, এখানে আজমের কোনো মালিকানা অংশের কোনো হোটেল এক বিন্দু পরিমাণ এখানে কোনো মালিকানা অংশ নেই। এখানে তো আরও মিনিমাম 100 থেকে 150 এখানে বাঙালি নাইট ক্লাব আছে, বাঙালি যারা এখানে হোটেল মালিকানাধীন আছে, অনেক বড় বড় ব্যবসায়ী একজনের কাছে মিনিমাম 5-6টা করে ক্লাব মালিকানা, ওদের নাম তো কেউ আসতেছে না। পাচার হয়ে আসা নারীদের জোর করে অনৈতিক ব্যবসায় নিয়ে এসেছে একটি চক্র। প্রবাসে বাধ্য হয়েই পেটের দায়ে এই পরিণতি মেনে নিতে হয়েছে অসংখ্য নারীকে। তারা মেয়েদের সাথে এরকম ধরনের একটা আঘাত করে তাদেরকে পাসপোর্ট সহ আমাদের থেকে নিয়ে যে বাহিরে ভিসা লাগে তাদেরকে বিয়ের প্রলোভন দেখে বিভিন্নভাবে রাখছে। 1975 সালের শুরুর দিকে বাংলাদেশিদের ইউএই ট্যুরিজম বিভাগ থেকে ডান্স বার খোলার অনুমতি দেয়া হয়। আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন 70টির বেশি ডান্স ক্লাব ও 1,500-এর ওপর নৃত্যশিল্পী কর্মরত।
গেল 10 সেপ্টেম্বর রাতে গুলশানের নিকেতনের নিজের ডান্স ক্লাব সোহাগ ডান্স ট্রুপ থেকে দুবাইয়ে নারী পাচারের অভিযোগে গ্রেফতার হন ইভান শাহরিয়ার সোহাগ। সিআইডি বলছে, দুবাইয়ের ফরচুন পার্ল হোটেল অ্যান্ড ডান্স ক্লাব, হোটেল রয়্যাল ফরচুন, হোটেল ফরচুন গ্র্যান্ড ও হোটেল সিটি টাওয়ারে নারী পাচার করতেন ইভান। উচ্চ বেতনে কাজের কথা বলে দুবাই নিয়ে অল্প বয়সী মেয়েদের দেহ ব্যবসায় বাধ্য করা হতো। এর আগে 12 জুলাই এ চক্রের মূল হোতা ও এই 4টি হোটেলের অন্যতম মালিক আজম খান সহ 5 জনকে গ্রেফতার করে সিআইডি। এরপর থেকেই রহস্যের জট খুলতে শুরু করে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। খুলনার রূপসা পাইকারি মাছ বাজার সরগরম ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে। দেশীয় সামুদ্রিক মাছের পাশাপাশি রয়েছে রূপালী ইলিশ। তবে গত সপ্তাহের তুলনায় কমেছে ইলিশের সরবরাহ। এটি ভারতে ইলিশ রপ্তানির প্রভাব বলে মনে করেন সংশ্লিষ্টরা। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। ভোর থেকে শুরু হয়েছে খুলনার রূপসা পাইকারি মাছ বাজারের কেনাবেচা। বিভিন্ন আড়তে এসেছে নানা প্রজাতির মাছ, তাই কেনাবেচায় ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। তবে এক সপ্তাহের ব্যবধানে খুলনার পাইকারি মাছ বাজারে কমেছে ইলিশের সরবরাহ। বিভিন্ন সাইজের ইলিশের পাশাপাশি জাটকা ইলিশও দেখা গেছে কয়েকটি আড়তে। দামও কিছুটা বাড়তি। বিক্রেতারা বলছেন, ভারতে ইলিশ রপ্তানির প্রভাব এটি। মাছ বড় মাছ 600 গ্রাম হইতে আপনার 1.5 কেজি 2 কেজি পর্যন্ত সব ইন্ডিয়া চলে যাচ্ছে। ইন্ডিয়া এলসি খুলেছে, এলসির কারণে 20-50 100 টাকা কেজিতে বেড়ে গেছে। বড় মাছ 1000, 900, 800, বিভিন্ন রকমের মাছ বিভিন্ন রকমের দাম। সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে দেশি প্রজাতির ভেটকি, রুই, কাতলা সহ বিভিন্ন প্রজাতির মাছের দাম। ভেটকি মাছ, তারপর দাইতনে মাছ, তারপর মাগুর মাছটা যেগুলো দিয়ে আর কি নানান পদের মাছ দাম কম। কারণ হচ্ছে ইলিশের চাপটা বাড়লে মানুষের ইলিশের দিকে চাহিদা এসে যায়, আর ওই সাদা মাছের চাপটা চাহিদাটা কমে যায়। এদিকে কাঙ্ক্ষিত দামে ইলিশ না পেয়ে হতাশ ক্রেতারা। মাছের দাম নিয়ে রয়েছে মতপার্থক্য। আগে যেভাবে দাম ছিল এখন তার চেয়ে বেশি চাচ্ছে না। এর আগের সপ্তাহে কম ছিল, এবারটা বেশি। এখন বাজার দাম বেশি, চড়া খুব। মাছের বাজার ভালো, মানে ক্রয় ক্ষমতার ভিতরে। ভরা মৌসুম ছাড়াও সারা বছর খুলনা থেকে প্রতিদিন গড়ে 50 কোটি টাকারও বেশি দেশি, হাইব্রিড ও সামুদ্রিক মাছ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। রাজশাহীর পাইকারি বাজারগুলোয় বেড়েছে মাছের সরবরাহ, ফলে দাম ও ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় খুশি ক্রেতারা। বিস্তারিত জানবো এই মুহূর্তে। গোদাগাড়ির রেল বাজারে আছেন সহকর্মী রাকিবুল হাসান, যাব তার কাছে। রাকিব, আপনাকে ধন্যবাদ। বলা হয় মাছে ভাতে বাঙালি, সে কারণেই হয়তো এই মাছ বাজারের হাক ডাক এবং মাছের কান টিপে আসলে আমরা মাছ কিনতে অভ্যস্ত, এবং সে কারণে আমরা দেখছি রাজশাহীর গোদাগাড়ি যে রেল বাজার পাইকার বাজারটি আছে মাছের, সেখানে কিন্তু সকাল থেকে একেবারে ভোর থেকেই কিন্তু ক্রেতা সমাগম যেমন আছে এখানে, তেমন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খাল, বিল এবং পুকুরের যে বাণিজ্যিকভাবে উৎপাদিত মাছগুলো সেগুলো কিন্তু আসলে এখানে নিয়ে আসছেন। যারা জেলেরা আছেন বা মাছের ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু এখানে এসেছেন, এবং এখানে আমরা কিন্তু মাছের বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের মাছ দেখছি। কোথাও মিরকা, কোথাও সিলভার কাপ, আবার কোথাও পাঙাশ, এবং এছাড়াও অন্যান্য মাছগুলোও কিন্তু আছে। একটু জানিয়ে রাখতে চাই যে এই বাজারের পাশ দিয়েই কিন্তু আসলে পদ্মা নদী গেছে, তো সেই কারণে পদ্মা নদী এবং এর আশপাশের যে খাল বিলগুলো আছে সেখান থেকে যে মাছগুলো রাতভর জেলেরা যে শিকার করে সেই মাছগুলো কিন্তু এখানে নিয়ে আসে এবং ভোর থেকেই কিন্তু আসা শুরু করে, এবং এখানে এই বাজারটিতে আসার পরে কিন্তু সেগুলো নিলামে সেই মাছগুলো বিক্রি হয়। আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে বিভিন্ন জায়গা থেকেই কিন্তু যারা ক্রেতা তারা কিন্তু এসেছেন। রাজশাহী শহর, চাঁপাইনবাবগঞ্জ, এছাড়া তানোর, গোদাগাড়ি, এই সমস্ত উপজেলার যারা মাছ বিক্রেতা তারা কিন্তু এখান থেকে পাইকারি কিনে নিয়ে যান এবং তারপরে তারা অন্যান্য যে খুচরো বাজারগুলো আছে সেখানে কিন্তু বিক্রি করেন। আমরা এই বাজারে এসে যেটি দেখতে পেয়েছি, এখানে সবথেকে বেশি যে এই মাছের গ্রাহকরা আছেন বা ক্রেতারা আছেন সেটি হচ্ছে নদীর মাছ। সাধারণত নদীর কই মাছ অথবা শিং মাছ এবং যে সমস্ত পাঙাশ, আড় এবং বেলে মাছগুলো আছে সেই সমস্ত মাছের ক্রেতার সংখ্যাও কিন্তু এখানে কম নয়। জেলেরা বিভিন্ন সময় এখানে নিয়ে আসছেন, রাতভর যেগুলো শিকার করেছেন মাছ, সেই মাছগুলো কিন্তু এখানে আসার পরে যারা খুচরা ক্রেতা আছেন তারা এখানে সেটি হাক ডাক করে তারপরে সেটি দামে দরে পোষালে কিন্তু কিনছেন।
আমরা সাধারণত দেখছি যে অন্যান্য যে মাছ সেই মাছের তুলনায় কিন্তু যেগুলো নদীর মাছ সেগুলো কিন্তু আসলে কেজি প্রতি বেশি দাম হাঁকা হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিলের যে মাছগুলো সেগুলো কিন্তু এখন বিক্রি হচ্ছে। মূলত এখানে যারা আসছেন তারা বলছেন যে এই মাছের চাহিদা আসলে এখন বাজারে অনেক বেশি এবং এই বর্ষা মৌসুমে খাল বিল এবং নদীতে যত বেশি পানি থাকে এবং ধীরে ধীরে পানি কমতে থাকার সময় কিন্তু মাছের পরিমাণ আরও বেড়ে যায় এবং এখানে আমরা লক্ষ্য করেছি কিন্তু একটি দুটি বা স্বল্প পরিমাণে কিন্তু আসলে ইলিশ মাছও আসলে জেলেরা পেয়েছেন, সেগুলো নিয়ে এসেছেন এবং এইখানকার পর্দার ইলিশের কিন্তু আসলে একটি বাড়তি চাহিদা আছে এই বাজারে এবং সেই কারণে কিন্তু অনেকে সেটি অনেক দাম দিয়ে হলেও আসলে কেনার চেষ্টা করছেন। এছাড়া এই বাজারে যে বাণিজ্যিকভাবে উৎপাদিত যে মাছগুলো সেগুলোও কিন্তু আসলে এখানে নেওয়া হচ্ছে, কেনা হচ্ছে। আমরা একটু একজন আড়তদারের সাথে একটু কথা বলতে চাই যে আসলে এই বাজারে আমরা আসলে যে মাছগুলো আসছে সেই মাছগুলো আসলে কী দরে বিক্রি হয়, বিশেষ করে নদীর মাছ? নদীর মাছগুলো সাধারণত আপনার বিক্রি হয় 400, 450, 500, 550, 600, বুঝছেন। চিংড়ি মাছটা বিক্রি হয় 700 টাকা কেজি এখন বিক্রি হচ্ছে। ছোটো জাল মাছ ঘুমছি ওটা বিক্রি হচ্ছে আপনার 450 থেকে 400 টাকা কেজি। বেলে গালা বিক্রি হচ্ছে 450, 500, ঠিক আছে। পিএলই বিক্রি হচ্ছে 200 থেকে 260 টাকা। আর নদীর যে বড় মাছ আছে সেই বড় মাছগুলো আসলে কেমন আসে আপনাদের এখানে এবং এখন কেমন পাওয়া যাচ্ছে? এখন এটা বড় মাছ আছে, এখন সিজন না, এটা আপনার আরও দেরি আছে। আপনার বড় মাছ পাঙ্গাস আছে, বড় বাঘার আছে, এখন এই মাছের এখন উঠছে না, এখন ছোটো মাছের এখন এই হচ্ছে। এই বাজারে এখন কিন্তু যে নদী এবং খালবিলের যে ছোট মাছগুলো সেই মাছগুলোর আসলে অনেক বেশি এখন ক্রেতা এবং অনেক বেশি কিন্তু সেই মাছগুলো কিনতে আগ্রহী। আমরা আপনাদেরকে আরও কিছু মাছ দেখাতে চাই যে আসলে এখানে যে পাবদা মাছগুলো আছে বা যেই মাগুর বা শিং মাছ যেগুলো দেশি উৎপাদন করা হয় সেগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং সেটির চাহিদাও কিন্তু আছে এবং এই অঞ্চলে যে প্রত্যেক বছরেই আমরা দেখি যে আসলে যে মাছের উৎপাদন সেখানে কিন্তু রাজশাহীর অবস্থান অনেক বেশি ভালো এবং মৎস্য অধিদপ্তর যেটি জানিয়েছে যে আসলে এইরকমভাবে কিন্তু আসলে মাছের উৎপাদন বাড়তে আছে এবং এই যে রাজশাহী গোদাগাড়ির রেল বাজার সেই রেল বাজারের এই আড়তে কিন্তু আমরা একটু দেখেছি ইমদাদ যে এখানে আসলে বাইরের যারা ক্রেতা অন্যান্য জেলা শহর থেকেও এসেছে মূলত নদীর যে খুচরো মাছ সেই মাছগুলো আসলে কিনতে আসার জন্য এবং এই ভিড়টি এখন থেকে প্রায় বেলা 11টা পর্যন্ত থাকবে বলে এখানকার যারা আড়তদার তারা জানিয়েছে। তো ইমদাদ, রাজশাহীর এই গোদাগাড়ি উপজেলার রেল বাজারে মাছের বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে রাকিবুল হাসান। 14 বছর পর পূর্ণাঙ্গভাবে দিনাজপুরের বিরল ল্যান্ড পোর্ট চালু হওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান KM তরিকুল ইসলাম। বুধবার ল্যান্ড পোর্টটি পরিদর্শনে এসে তিনি বলেন, রেলপথ এবং সড়ক পথে বাংলাদেশের সঙ্গে ভারত ও নেপালের ত্রিদেশীয় পণ্য আমদানি সহজ করতেই এমন উদ্যোগ। 17 একর জমি অধিগৃহীত হয়েছে। আমাদের যে দায়িত্বপ্রাপ্ত বিউটি অপারেটর যারা তারা এখানে অবকাঠামো নির্মাণের কাজও শুরু করেছেন। এখন এই পথে ভারত বাংলাদেশ যে জনসাধারণ চলাচল করবে, সাময়িকভাবে এখানে যে স্থাপনা হয়েছে এখান থেকে আমরা কার্যক্রম শুরু করব। কুড়িগ্রামে ধরলা নদীর পানি বাড়ায় ভাঙন দেখা দিয়েছে। গত দুদিনে ভিটে মাঠে হারিয়েছে 34 পরিবার। স্থানীয়রা জানান, ধরলা নদীর পানি বাড়ায় নদী অববাহিকায় সদর উপজেলার সারডোব, মোগলবাসা, ভোগডাঙ্গা ইউনিয়নে ভাঙন শুরু হয়। করাল গ্রাসে ভিটে মাঠে হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। ভাঙন কবলিত এলাকা থেকে শেষ সম্বলটুকু সরিয়ে নেন নদী পাড়ের মানুষ। অনেকে মাথা গোজার ঠাঁই হারিয়ে আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। অবিলম্বে ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পানিও বাড়বে নাকি, নদীও ভাঙবে নাকি, যাবার মতন মনে আশ্রয় নাই, আমার জায়গা জমিন নাই। আমার বাড়ি ঘর ভাঙিয়া সর্বনাশ হয়েছে, আমার কোনো থাকিবার আশ্রয় নাই। আমার হচ্ছে নদী ভঙ্গ মানুষ, আমার থাকার স্থান নাই। সুনামগঞ্জের হাওড় দুর্নীতি মামলার সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গতকাল দুপুরে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে মামলার সাক্ষী মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান,
মালেক হোসেন পীর ও চিত্তরঞ্জন তালুকদারকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের দুই কর্মকর্তা। 2017 সালের 3রা অগাস্ট সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক বাদী হয়ে 78টি প্রকল্প বাস্তবায়ন কমিটির 48 জন ঠিকাদার ও 14 জন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল জজ আদালতে মামলাটি করেন। সুনামগঞ্জে 6 শতাধিক বেকার যুবককে কারিগরি প্রশিক্ষণ দিয়েছে হাওর এলাকার অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প হিলিপ। বুধবার বিকেলে সদর উপজেলার নারায়ণপুর গ্রামের প্রকল্প অফিসে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাওর এলাকার বেকার যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়তে সরকারের নানা পদক্ষেপ নিয়ে আলোচনা করেন প্রকল্প পরিচালক গোপাল চন্দ্র সরকার। 45 দিনের এই প্রশিক্ষণে 11টি উপজেলার 6 শতাধিক যুবক অংশ নেন। ফ্রান্সে আবারও একদিনে প্রায় 10,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণ বাড়ছে বাংলাদেশ কমিউনিটিতেও। প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকারের কর্মপরিকল্পনার বিষয়ে গণমাধ্যমকে ফের বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্টে বিস্তারিত। ফ্রান্সে আবারও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যায়। সাধারণ মানুষের পাশাপাশি অনেক শিক্ষার্থীও আক্রান্ত হচ্ছেন, আর তাই বন্ধ করে দেওয়া হচ্ছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। মাস্ক পরিধান সহ অন্যান্য স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিশ্চিত করার পরও করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব তা কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। এদিকে করোনা ভাইরাসের হানা বাংলাদেশি কমিউনিটিতেও এসে পড়েছে। এখন প্রত্যেক দিনই কোনো না কোনো বাংলাদেশি আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে, আর তাই পরিবার পরিজন নিয়ে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা এখন রয়েছেন আবারও চরম আতঙ্কের মধ্যে। ফ্রান্সের প্রধানমন্ত্রী জন কাস্তেক বলেছেন, এখন থেকে সবাইকে করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করেই বেঁচে থাকতে হবে। আর দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভ্যারন বলেছেন, মাস্ক ভ্যাকসিন সহ ফ্রান্সে আবারও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যায় তা মোকাবেলার জন্য সরকারের যে কর্মপরিকল্পনা রয়েছে তা জানাতে খুব শীঘ্রই তিনি গণমাধ্যমের সামনে হাজির হবেন। সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, আবারও ফ্রান্স সরকার এখন নিয়মিত করোনা ভাইরাসের আপডেট সংবাদ মাধ্যমকে জানাবে এমন একটি পরিকল্পনা রয়েছে তাদের। খুব শীঘ্রই ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভ্যারন যে বক্তব্য দেওয়ার কথা সেটি দেয়া হলে হয়তোবা জানা যাবে পরবর্তীতে ফ্রান্স সরকার কিভাবে আবারও ফ্রান্সে করোনার যে প্রাদুর্ভাব তা মোকাবেলা করছে। মোহাম্মদ লুৎফর বাবু, সময় সংবাদ, প্যারিস। দক্ষিণ আফ্রিকায় আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ার ঘোষণায় উচ্ছ্বাস ফিরে এসেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। দীর্ঘ কয়েক মাস পর দেশে ফিরে আসতে পারবেন বাংলাদেশিরা। দেশটি করোনা সংকট কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে ধীরে ধীরে। তবে সংক্রমণ না কমায় এখনও সতর্কতা রয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। ধীরে ধীরে করোনার কালো মেঘ কাটছে দক্ষিণ আফ্রিকায়। মৃতের হার কমছে অনেকখানি, তবে দৈনিক সংক্রমণ এখনো মধ্যম পর্যায়ে রয়েছে। করোনা মোকাবেলায় সরকারের পদক্ষেপ সন্তোষজনক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 1 অক্টোবর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু আর সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। আশা করা হচ্ছে উড়োজাহাজ চলাচলে ঘুরে দাঁড়াবেন লোকসানে থাকা প্রবাসী বাংলাদেশি ট্রাভেল ব্যবসায়ীরা। কোভিড-19 বিস্তার রোধে টানা 6 মাস সকল ধরনের ফ্লাইট বন্ধ থাকায় আমরা আর্থিকভাবে লোকসানে ছিলাম। দীর্ঘদিন পর হলেও অল্প কিছু দিনের মধ্যেই সকল ধরনের ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশিরাও বাংলাদেশে যাওয়ার জন্য অনেক টিকিট বুকিং দিচ্ছে। আশা করি অল্প কিছুদিনের মধ্যেই আমাদের ট্রাভেল সেক্টরগুলো লোকসান কাটিয়ে উঠতে পারবে ইনশাল্লাহ। আশা করি খুব শীঘ্রই বিমান চলাচল শুরু হবে, আমরাও দেশে যেতে পারবো। আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ার ঘোষণায় দীর্ঘদিন পরে নিজ দেশে যাওয়ার সম্ভাবনায় মন ভালো হয়েছে প্রবাসী বাংলাদেশিদের। মাতৃভূমির টানে অনেকেই দেশে ফিরতে চান। দক্ষিণ আফ্রিকা সরকারের কঠোর স্বাস্থ্যবিধি এবং নাগরিকদের স্বাস্থ্য সচেতনতায় কন্ট্রোলে এসেছে করোনার প্রকোপ। কেটে গেছে আতঙ্ক, ফিরে এসেছে স্বাভাবিকতা। দীর্ঘদিন পরে আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনায় প্রিয়জনদের জন্য দেশে যাওয়ার ব্যাকুলতায় উদ্গ্রীব দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সাইডলাইনে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। জোর দেওয়া হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে। এছাড়াও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে প্রতিনিয়তই রং বদলাচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনীতি। এসব বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন হাসানুজ্জামান সাকিব।
ধন্যবাদ ইমদাদ। আপনি যেমনটি বলছিলেন যে আজকে জাতিসংঘের সাধারণ পরিষদের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে এবং সেখানে বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সাইড লাইনের সেশনে অনুষ্ঠিত হয়েছে। আমি গতকালকেও বলেছিলাম যে রোহিঙ্গা সংকটের যে নতুন করে রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য এসেছে, সেই সংকটের 4 বছর পূর্তি উপলক্ষে এই জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন এই দ্বিতীয় দিনে আজকে মঙ্গলবার এই অধিবেশনটি হলো এবং সেই অধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বাংলাদেশে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। তিনি বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতি, সংকট কী অবস্থায় এখন আছে, বাংলাদেশ কিভাবে সামলাচ্ছে, সেই সব বিষয়গুলো তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এবং বাংলাদেশের সমর্থনে কিন্তু আজকে বিভিন্ন দেশের প্রতিনিধি, রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধিরা তারাও কিন্তু বক্তব্য রেখেছেন এবং তারা জোরালোভাবে মায়ানমারকে বলেছেন যে এই সংকটের উৎপত্তি মায়ানমারের, রোহিঙ্গারা মায়ানমারের নাগরিক, তাদেরকেই এই সমস্যার সমাধান তাদেরকে করতে হবে। তো 4 বছরে শুধুমাত্র গত 4 বছরই যে 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে মানবিক উদারতার পরিচয় দিয়েছেন, যে মহানুভবতার পরিচয় দিয়েছেন, সেই জন্য সেই সব রোহিঙ্গাদেরকে মিয়ানমার তার দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে এবং শুধু ফিরিয়ে নিয়ে গেলেই হবে না, তাদের বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, তাদের যে সহায় সম্পত্তি যেগুলো ছিল সেগুলো তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং সর্বোপরি যেটি নিয়ে আসল সমস্যা সেটি হচ্ছে নাগরিকত্ব। রোহিঙ্গারা মায়ানমারের নাগরিক নন এবং মায়ানমারের উপরে তারা চাপ প্রয়োগ করেছেন এবং তারা বলেছেন যে এককভাবে কিন্তু মায়ানমারকেই এই সমস্যার সমাধান করতে হবে। আমি যেটি আগেও বলেছি যে আজকের এই যে জাতিসংঘের অধিবেশনেও কিন্তু বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উচ্চারণ করে বলা হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি একটি মহানুভবতার পরিচয় দিয়েছে, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণ এই রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে একটি মহানুভবতার পরিচয় দিয়েছে এবং এই মহানুভবতার পরিচয় দিতে গিয়ে বাংলাদেশ কিন্তু নানান ধরনের সমস্যার মধ্যে পড়েছে, নানান ধরনের সংকটের মধ্যে পড়েছে। এই মায়ানমারের বিরুদ্ধে, মায়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে, এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক আদালতে কিন্তু মামলা হয়েছে, সেই মামলা চলমান। আরও একটি দেশ গাম্বিয়া, তারা কিন্তু এই মায়ানমারের বিরুদ্ধে কিন্তু মামলা করেছে। এখন আজকের যে সাধারণ অধিবেশনের সাইড লাইনে যে রোহিঙ্গা সংকট নিয়ে যে আলোচনা, সেই আলোচনায় কিন্তু গাম্বিয়ার প্রতিনিধি যেমন ছিলেন তেমনি কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতের কিন্তু আইনজীবীরাও কিন্তু ছিলেন, আন্তর্জাতিক আদালতের আইনজীবীরাও ছিলেন এবং তারাও কিন্তু তাদের অবস্থান জোরালোভাবে তুলে ধরেছেন এবং তারা সবাই কিন্তু মায়ানমারকেই দায়ী করছেন এবং সেখানে আজকের অধিবেশনে মায়ানমারের প্রতিনিধিও কিন্তু উপস্থিত ছিলেন। এই হচ্ছে যে সাধারণ অধিবেশন চলছে, সেই অধিবেশনের ব্যাপারে আমরা আজকে কথা বলেছি সময় টেলিভিশনের পক্ষ থেকে রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমার কাছে। তিনি সবিস্তারে এই জাতিসংঘের যে 75তম সাধারণ অধিবেশন, যে হীরক জয়ন্তী পালন হচ্ছে জাতিসংঘের, সেই জাতিসংঘের কর্মসূচিগুলো কি, সেখানে বাংলাদেশ কোন কোন অবস্থানে থাকবে সেইগুলো উনি ব্যাখ্যা করেছেন। সেখান থেকে আমরা জেনেছি যে গত সোমবার আনুষ্ঠানিকভাবে 75তম সাধারণ অধিবেশন শুরু হলেও এই অধিবেশনের যে মূল পর্ব সেটি হচ্ছে বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের বিতর্ক এবং এই অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা যে ভাষণ দেবেন সেটি ভার্চুয়াল ভাষণ দিবেন এবং এটি রেকর্ডকৃত ভাষণ হবে এবং জাতিসংঘের যে সদর দপ্তর, সেই সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে যে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সদর দপ্তরে তার বাংলায় ভাষণ যথারীতি প্রতি বছরের মতো এবারও যে ভাষণটি দিবেন সেটিও ভার্চুয়ালি ভাষণ দিবেন, সেটি সম্ভবত সেপ্টেম্বরের 26 তারিখে হতে পারে। এছাড়া এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের রাজনীতি খুব উত্তপ্ত নির্বাচনকে কেন্দ্র করে। আপনি জানেন নভেম্বরের 3 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, প্রেসিডেন্সিয়াল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে ক্ষমতাসীন রিপাবলিকান দলের প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন প্রতিদিনের মতো আজও বিভিন্ন স্থানে তারা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে এবং তারা একে অন্যকে কিন্তু দোষারোপ করার চেষ্টা করেছেন এবং
পাশাপাশি যেসব অঙ্গরাজ্যগুলোতে ভাসমান ভোটার আছে তারা এখনও সিদ্ধান্ত নেননি তারা ডেমোক্রেটকে ভোট দেবেন নাকি রিপাবলিকানদেরকে ভোট দেবেন। এখন রিপাবলিকান প্রার্থী এবং ডেমোক্রেট প্রার্থী অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন তারা দুজনেই কিন্তু ওইসব অঙ্গরাজ্যের ভোটারদের উপরই বেশি জোর দিচ্ছেন এবং তাদেরকে তাদের দিকে টেনে নিয়ে আসার, তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য নানান ধরনের বক্তব্য দিচ্ছেন, প্রচারণা চালাচ্ছেন। এই ছিল জাতিসংঘের সাধারণ অধিবেশন এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হাসারুজ্জামান সাকিব। বগুড়ায় কমিউনিটি ক্লিনিকের সামনের জমি দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ ব্যাপারে প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে দাবি এলাকাবাসীর। 6 মাস আগে শিবগঞ্জের গাড়িদহ ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সামনের জমি দখল করে দোকানপাট নির্মাণ করে এলাকার প্রভাবশালী জাহিদুল ইসলাম জাদু। এতে ক্লিনিকে যাতায়াতে অসুবিধায় পড়তে হচ্ছে বলে অভিযোগ রোগী ও স্বজনদের। এছাড়া গ্রিলের দোকান থেকে আসা শব্দে অতিষ্ঠ তারা। এ অবস্থায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কয়েক দফা অভিযোগ করা হলেও কোনো প্রতিকার না পাওয়ার দাবি এলাকাবাসীর। নতুন বাজারটা নাগে তারা ওখানে একটা ঘর 10 স্টলটা করছে, আমি ওখানে তারা উঠে এনে চলে যাবে। এই সিমেন্টের খুঁটি ছিল সেগুলি সরে ফেলে দিয়ে ওখানে জোর করে ঘর তুলছে। সরকারি জায়গা, হাসপাতালের জায়গা, যেখানে 5 শতক জমিতে এটা ক্লিনিকের জায়গা দখল করে হচ্ছে ওয়েল্ডিং এর দোকানের ঘর করছে আর কি। এই ঘরটা করাতে এখানে ক্লিনিকের সার্বিক অসুবিধা। অনলাইনে নারী উদ্যোক্তাদের আরও যুগোপযোগী করে গড়ে তুলতে উইমেন্স অ্যান্ড ই কমার্স এর উদ্যোগে রাঙামাটিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাঙামাটির আশিকা সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার বলেন, ই কমার্স ব্যবসায় নারীদের আরও দক্ষ করে গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। করোনাকালীন সময়ে ই কমার্স ব্যবসা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন বক্তারা। আজ শুভ মহালয়া, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুরু। এ উপলক্ষে আজ ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। সারা দেশের মন্দির আর পূজা মণ্ডপগুলোতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে আবাহন মহালয়া হিসেবে পরিচিত। মহালয়া থেকে দুর্গাপূজার আগাম ধ্বনি শুনতে পাওয়া গেলেও এবার 6 দিন পরে পূজা অনুষ্ঠিত হবে। আশ্বিন মাসকে অশুভ বিবেচনা করা এবছর মহালয়ার 1 মাস 5 দিন পর 22শে অক্টোবর বুধবার থেকে দুর্গাপূজা শুরু হবে। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী মৌসুমী মৌ এবং সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে মহাপ্রভুর আখড়ায় আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। সরাসরি তাদের কাছে যাব। প্রথমেই যাব মৌয়ের কাছে। মৌ, ইমদাদ, আমরা আছি ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে এবং মহালয়ার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে ঠিক 6:05 এবং আমরা জানি যে শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মহিষাসুর মর্দিনীর যে পালা সেটি দেখানো হয় অঙ্গভঙ্গির মাধ্যমে, নাচের মাধ্যমে, গানের মাধ্যমে, সেটিও প্রদর্শিত হয়েছে এবং যথারীতি প্রত্যেক বছরের মতো এটি 8টা পর্যন্ত আনুষ্ঠানিকতা চলতে থাকে আর কি, 6টা থেকে। কিন্তু এবার করোনার কারণে আনুষ্ঠানিকতা একটু সময়টা কমিয়ে আনা হয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম এবং এরপরে আসলে কলাবউ স্নান করিয়ে নতুন করে মঙ্গল ঘট স্থাপন করা হয়, যে সেটা আরো একটু পরে। এখানকার অবস্থাটা জানিয়ে রাখি, মানে মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার যে মূল আনুষ্ঠানিকতা দেবী পক্ষের সূচনা হয়, অর্থাৎ অমাবস্যার পরে যেমন প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, এভাবে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সপ্তমী, অষ্টমী, মানে পুরো পক্ষটাকে বলা হয় দেবী পক্ষ। এবার একটু ব্যতিক্রম, এটা অনেক বছর পরে এই ব্যতিক্রমটা হচ্ছে, কারণ যে মাসে দুবার অমাবস্যা হয় সেই মাসে নাকি পুণ্য কিছু হয় না, মঙ্গল কিছু হয় না। তাই এবছর 1 মাস পরে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে, কারণ সাধারণত 5 থেকে 6 দিন পরে কিন্তু দুর্গাপূজা শুরু হয় মহালয়ার পর, প্রত্যেক বছর আমরা যেটা দেখি আর কি। তো এখানকার যে আনুষ্ঠানিকতা উদ্বোধন হয়েছিল 6:05 এবং ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তারপর শ্রী শ্রী চণ্ডীপাঠের মাধ্যমে মহিষাসুর মর্দিনীর যে পালা এবং দুর্গাপূজার যে মাহাত্ম্য
সেটি বর্ণনা করা হয়েছে। তারপর আমরা দেখছিলাম আসলে বিভিন্ন ভক্তিগীতি এবং শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দেবী দুর্গার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে এবং কখনো দেবী চণ্ডীর মাহাত্ম্য, তার উদারতা এবং সেসব বর্ণনা করা হয়েছে। আর মূলত আশ্বিন মাসে তো দুর্গাপূজা হয়ে থাকে, আর আশ্বিন মাসে শরতের কাশফুল আলাদা করে একটা তাৎপর্য বহন করে। তো মহালয়ার সাথে আসলে এগুলোও জড়িত। আমরা দেখতে পাচ্ছিলাম একটি সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড করা হয়েছে যেটি কাশফুলকে পেছনে রেখে, এবং সেটি শরতের সাথে সম্পর্কিত। শরৎ, মহামায়া, মহালয়া এগুলো একই সূত্রে গাথা। এবং মূলত এবার করোনার কারণে আমরা একটু আগে কথা বলছিলাম মহানগর সার্বজনীন পূজা কমিটির সাথে, তো তারা যেটা জানাচ্ছিল এবারের পুজোতে আলাদা করে থার্মাল স্ক্যানার থেকে শুরু করে যাতে পূজার্থীদের কোনো অসুবিধা না হয়, মানে করোনা মোকাবেলায় সেই সব সার্বক্ষণিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আর একটা বিষয় হচ্ছে মানে দেবী দুর্গার আগমন তো হচ্ছে শুভ কিছুর সূচনা হয়, আর ঢাক ঢোলের বাড়ি যখন বেজে ওঠে আসলে মনের মধ্যে একটা উৎসব, একটা রং, একটা ছুঁয়ে যায় আর কি। উৎসবের ব্যাপারটা এমন, এটা সংক্রামক। একজন মানুষের মনে একটু ভালো লাগা থাকলে সেটা পাশের বাড়িতে ছুঁয়ে যায়। এভাবে পুরো পাড়া পুজোতে মেতে ওঠে, পুরো গ্রাম এবং পুরো দেশ আর কি। বা আলাদা করে একটা উৎসবের সংস্কৃতির যে চর্চা আমরা প্রত্যেক বছর করে থাকি সেটি আরো 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 আমেজে ভরে ওঠে। তো মানে এইভাবেই তো চলছে। মহালয়ার আয়োজন শুরু হয়েছে, মহালয়ার আয়োজন শুরু মানে হচ্ছে উৎসবের শুরু, এরপর কেবল দিন গণনা, এবার তো একটু পিছিয়ে গেল। তো তারপর 1 মাস অপেক্ষা করতে হবে ষষ্ঠী, মানে ষষ্ঠী থেকে তো বোধনের শুরু, আর বোধন থেকে মূলত দুর্গা পূজার যে মূল আনুষ্ঠানিকতা, একদম দিন গুনে 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 যে উপচার মেনে আনুষ্ঠানিকতা করা হয় সেটি করা হয়ে থাকে আর কি। তো আমরা এখানকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণের যে মণ্ডপের যে আনুষ্ঠানিকতা, যেটি দেবী চণ্ডীর মাহাত্ম্য বর্ণনা করা হয়, সেটি এখানে শেষ হয়েছে। কিন্তু মঙ্গল ঘট স্থাপন যেটি কলাতলাতে, সেটি আরেকটু পরে শুরু হয়, 1 ঘন্টা খানেক পরে শুরু হয়, এবং সেটিও কিন্তু করা হচ্ছে। আর মহালয়া হচ্ছে সবচেয়ে পুণ্যতিথি আর কি, এবং আজকে অমাবস্যার শেষ দিন। তো অমাবস্যার শেষ দিন থেকে হচ্ছে দেবী পক্ষ শুরু হয়, এবং মহালয়ার পরেই দেবী পক্ষের শুরু। দেবী পক্ষ মানেই ধারণা করা হয় দেবী দুর্গা তিনি তখন থেকে মর্তে অবস্থান করেন, এবং পুরো দেবী পক্ষ জুড়ে তিনি মর্তে অবস্থান করেন, বিসর্জনের মধ্য দিয়ে যার সমাপ্তি টানা হয়। তো এখানে যারা ভক্তরা এসেছিলেন আমরা দেখছিলাম তারা তাদের মতো করে স্বাস্থ্যবিধি মানছিল, যেহেতু এবারে করোনা। তো অনেকগুলো প্রার্থনা প্রত্যেক বছর থাকে, সব সময় ছিল, এবার নতুন করে যোগ হয়েছে যে দুঃখ, জরা, ব্যাধি, রোগ, এবং তারা আরোগ্য কামনা করছিলেন, সারা বিশ্ববাসী শান্তি কামনা করছিলেন, এবং তারা চাচ্ছিলেন যে দেবী দুর্গা যেন আশীর্বাদ তাদের উপর সবসময় থাকে, তিনি যেন রোগ থেকে মুক্তি এবং শোক, জরা, দুঃখ, ব্যাধি এসব থেকে তিনি পরিত্রাণ লাভ করতে পারেন। আর এরপরে যে পুজোটার কথা বলছিলাম মঙ্গল ঘট স্থাপন, মূলত মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে দেবী দুর্গার প্রতিকৃতি চিন্তা করে সেটি স্থাপন করা হয়, দেবী দুর্গার আবির্ভাব তিথি চিন্তা করা হয়। তো সেটি হবে একটু পরে, তার কথা তো জানাবো। মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে মহালয়ার যে বিশেষ আনুষ্ঠানিকতা সেটির সমাপ্তি টানা হবে। এই ছিল ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ থেকে মহালয়ার আনুষ্ঠানিকতা আমার কাছে সর্বশেষ খবর। আমরা যাব সিরাজগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিঙ্কু কুন্ডু, তিনি জানাবেন সেখানকার কথা। রিঙ্কু, অবস্থা কিন্তু আজ ভোর থেকে কিন্তু শুভ মহালয়ার শুভক্ষণ শুরু হয়ে গেছে, অর্থাৎ পিতৃপক্ষের অবসান ঘটে কিন্তু দেবী পক্ষের শুভ সূচনা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায়। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই মহালয়ার মঞ্চটি রয়েছে, এবং ভোর থেকেই শ্রী শ্রী চণ্ডী পাঠের মধ্য দিয়ে কিন্তু সেই মহালয়ার শুভক্ষণ শুরু হয়েছে। পাশাপাশি শঙ্খধ্বনি, মঙ্গল প্রদীপ এবং চণ্ডী পাঠ হচ্ছে, এবং এটি কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। অন্যান্য বার কিন্তু ভোরবেলায় র্যালি হয়, সেটি কিন্তু আসলে এই করোনার জন্য সেটি কিন্তু বন্ধ রাখা হয়েছে। সেজন্য মন্দিরে স্থায়ীভাবে তারা এই প্রোগ্রামটি করছে ভোরের থেকে শুরু করে, এবং এটি কিন্তু সকাল 11টা বা সকাল 10টা পর্যন্ত কিন্তু এই অনুষ্ঠানটি চলবে বলে তারা আমাদের জানিয়েছে। এবং এবার কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মেনে পূজায় কিছু সাজসজ্জা কিন্তু কমিয়ে আনা হয়েছে, যে কারণে কিন্তু এবার সিরাজগঞ্জে এই আলোকসজ্জা বা যে সকল সাজসজ্জা করা হয় সেগুলো কিন্তু একটু কম হবে বলে জানিয়েছে জেলা পূজা অর্জন পরিষদ। তো এই মহালয়ার মধ্য দিয়ে কিন্তু আসলে এই পূজার শুভ সূচনা হলো, এবং দুর্গাপূজার যে ক্ষণ গণনা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আগামী
22শে সেপ্টেম্বর থেকে কিন্তু এই পূজার যে ষষ্ঠী সেটির মধ্য দিয়ে কিন্তু এই দুর্গাপূজা আনুষ্ঠানিকতা শুরু হবে। তো আজকে এই ভোর থেকেই এই যে শ্রী শ্রী চণ্ডী পাঠ এবং শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে কিন্তু আসলে মহালয়ার শুভক্ষণ শুরু হয়েছে, অর্থাৎ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের আগমন ঘটেছে। অর্থাৎ আজকে থেকে কিন্তু দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু হবে। বাংলাদেশ পূজা অর্জন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠান চলছে এবং এখানে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের কিছুটা সীমিত করা হয়েছে, যে কারণে এই অনুষ্ঠানের যে সকল আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু আসলে সীমিত করে আনা হয়েছে। তো আমরা কিন্তু দেখেছি যে সিরাজগঞ্জের বিভিন্ন মন্দির থেকে কিন্তু মন্দির কমিটির নেতৃবৃন্দ এখানে এসেছেন এবং তারা এখানে এই মহালয়ার অনুষ্ঠান উপভোগ করছেন। তো সব মিলে বলা যায় যে সিরাজগঞ্জের মহালয়ার শুরু হয়ে গেছে এবং মহালয়ার শুভক্ষণ চলছে। তো এই ছিল সিরাজগঞ্জের সর্বশেষ মহালয়ার সর্বশেষ পরিপ্রেক্ষিতে। তো এখানে এটি কিন্তু চলবে দুপুর পর্যন্ত। যে পূজা অর্জন পরিষদ নেতৃবৃন্দ যেটি বলছে যে পূজা অর্জন পরিষদ যেটি বলছে যে এবারে যে সিরাজগঞ্জের দুর্গাপূজার কিছু সংখ্যা কমে গেছে, যে কারণে করোনাকালীন সময়ের জন্য কিন্তু এটি আসলে সীমিত করা হয়েছে। আমরা দেখেছি যে অন্যান্য বার কিন্তু এই মহলে আসলে ব্যাপক জাঁকজমকপূর্ণ ভাবে করা হয় এবং শহরের বিভিন্ন মন্দিরে তারা র্যালি করে এবং গান বিভিন্ন এই যে ধর্মীয় আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু মন্দিরে মন্দিরে পালন করা হয়। তো এবার এই আনুষ্ঠানিকতা কিছু সীমিত করে এই যে ধর্মীয় যে আনুষ্ঠানিকতা রয়েছে এবং ধর্মীয় যে আচার অনুষ্ঠান রয়েছে, যে চণ্ডীপাঠ রয়েছে, তারা কিন্তু সেটি করছে এবং এই কারণে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে তারা কিন্তু এই ভোরের থেকে শুভ মহালয়ার এই যে শুভক্ষণ তারা কিন্তু অনুষ্ঠান করছে। তো এইখানে আজকে যেটি রয়েছে যে চণ্ডীপাঠ, ধর্মীয় সঙ্গীত, ধর্মীয় নৃত্য অনুষ্ঠানের পাশাপাশি দেবী দুর্গার বিষয়ে কিন্তু এখানে আলোচনা অনুষ্ঠান করা হয়েছে জেলা পূজা অর্জন পরিষদের পক্ষ থেকে। এখানে ভোরে জেলা পূজা অর্জন পরিষদ কেন্দ্রীয় কমিটির যিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য রয়েছে অ্যাডভোকেট বিমল কুমার দাস, তিনি কিন্তু মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানটি আসলে শুরু করেছে। তো এই এখন চলছে, এখন এখানে ধর্মীয় সঙ্গীত চলছে, পাশাপাশি চণ্ডী পাঠ এবং ধর্মীয় নৃত্য অনুষ্ঠানে কিন্তু চলবে। তো এটি এখন চলছে এই স্বাস্থ্যবিধি মেনে যতটুকু করা যায় তারা সেটি করছে। তো আগামী 22শে সেপ্টেম্বর থেকে ষষ্ঠী মধ্য দিয়ে কিন্তু আসলে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। তারপরে সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী মধ্য দিয়ে এই শারদীয় দুর্গাপূজা আসলে আনুষ্ঠানিকতা শেষ হবে। তো আজকে এই শুভ মহলার অর্থাৎ দেবী পক্ষের পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের আগমন ঘটলো। তো এটির মধ্য দিয়ে আসলে এই যে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা ক্ষণ গণনা সেটি কিন্তু শুরু হলো। অর্থাৎ আজকে শ্রী শ্রী চণ্ডী পাঠের মধ্য দিয়ে অর্থাৎ দুর্গাপূজার যে মূল ধর্মগ্রন্থ চণ্ডী পাঠ সেটি কিন্তু আসলে পাঠ করা হচ্ছে। এটি কিন্তু আসলে মূল যে দুর্গাপূজার গ্রন্থ সেটি পাঠের মধ্য দিয়ে আসলে মহালয়ার অনুষ্ঠানটি শুরু হচ্ছে। তো সিরাজগঞ্জে এই অনুষ্ঠানটি অন্যান্য মন্দিরে কিন্তু চলছে। সিরাজগঞ্জ কেন্দ্রীয় মন্দিরের পাশাপাশি 9টি উপজেলাতে কিন্তু আসলে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনেই এই মহলার অনুষ্ঠান চলছে বলে জানিয়েছেন জেলা পূজা অর্জন পরিষদ। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে মহলার অনুষ্ঠানের সর্বশেষ খবর। সিরাজগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু এবং এর আগে রাজধানীর ঢাকেশ্বরী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মৌসুমী মৌ। তারা আমাদেরকে জানাচ্ছিলেন মহালয়ার সবশেষ খবর। করোনা পরিস্থিতিতে কক্সবাজার সমুদ্র সৈকতে বাড়ছে পর্যটকদের ভিড়। দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা বলছেন করোনার অস্বস্তি থেকে মুক্তি পেতে কক্সবাজারে ছুটে আসা। এতে সৈকতের হকাররা আবারও উজ্জীবিত। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। সৈকতের সুগন্ধা পয়েন্ট। কয়েকদিন আগেও হাতে গোনা পর্যটক এই পয়েন্ট দিয়ে সৈকতে ঢুকতেন, কিন্তু এখন এই পয়েন্ট দিয়ে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সব বয়সী মানুষের ভিড়। সৈকতের বালিয়ারি, নীল জলরাশি ও পানিতে গোসলে মাতছেন তারা। করোনার কারণে দীর্ঘ 5 মাস পর গত 17 আগস্ট সৈকতসহ কক্সবাজারের পর্যটক কেন্দ্রগুলো সবার জন্য মুক্ত করে দেয়া হয়। এরপর থেকে বাড়তে থাকে পর্যটকের আগমন, আর সাপ্তাহিক ছুটিতে উপচে পড়া ভিড় সাগর তীরে। অনেক মজা করছি, ঘোরাতে উঠছি, ঢেউতে গোসল করছি। এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে, সমুদ্র তীরে হাঁটতে পেরে অনেক আনন্দ লাগছে। মনে হয় যে জেলখানা থেকে মুক্তি পেলাম এমন লাগতেছে আর কি। পর্যটক আগমনের উপর নির্ভরশীল সৈকতের ফটোগ্রাফার, জেট স্কি চালক ও হকাররা দীর্ঘদিন পর হলেও সৈকতে পর্যটক বাড়ায় কিছুটা স্বস্তি এসেছে তাদের মধ্যে। এখন মোটামুটি পর্যটক আসতেছে, এখন 2500 টাকা কাজ হয়।
এখন একটু পর্যটক একটু বেশি, আমরা মনে করেন ব্যবসা বাণিজ্য করতেছি। সৈকতে পর্যটকের চাপ বাড়ায় 3টি পয়েন্টে টহল ও টাওয়ার বসিয়ে সমুদ্র স্নানে নিরাপত্তা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন লাইফগার্ড কর্মীরা। লোকজন বেশি নামতেছে, পর্যটকরা পানিতে, আমাদের লাইফগার্ড সিসিএফ লাইফগার্ডের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছি পানির মধ্যে। পর্যটন ব্যবসার উপর নির্ভর করে কক্সবাজারে গড়ে উঠেছে 4.5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, 5 শতাধিক রেস্তোরাঁ, সহস্রাধিক বার্মিজ দোকান ও পর্যটকবাহী জাহাজ। এর সাথে জড়িত রয়েছেন 1.5 লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, কক্সবাজার। সকালের স্নিগ্ধ পরিবেশ উপভোগ করতে অনেকে এসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, আবার অনেকে এসেছেন শরীরচর্চা করতে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুজাফর হোসাইন জয়। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জয়। ইমদাদ, আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাকৃতিক মনোরম দৃশ্য মঞ্চায়িত হয়ে থাকে। এখানে প্রকৃতির অপার সম্ভাবনা এবং অপার সৌন্দর্য এখানে রয়েছে। সেই অপার সৌন্দর্যের মধ্যে স্নিগ্ধ বাতাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি এখনো বন্ধ, কিন্তু এই করোনাকালীন সময়ে শিক্ষক এবং শিক্ষকের যে পরিবার রয়েছে তারা সকালে হাঁটাহাঁটি করে থাকে, শারীরিক ব্যায়াম করে থাকে। তারা যেটি জানিয়েছেন যে শারীরিক ব্যায়াম করার ফলে তাদের যে শরীরের রক্ত সঞ্চালন সেটি বৃদ্ধি পায়। সেই সাথে যারা ডায়াবেটিক্সের রোগী আছে, ডায়াবেটিক্সের রোগীদের কন্টিনিউ হাঁটাচলা করতে হয়। এই সুন্দর পরিবেশে তারা হাঁটতে পেরে অনেকটাই খুশি। এখানে আপনার সকল বয়সের নারী, পুরুষ এবং শিশুরা সকালবেলার ব্যায়াম করে থাকে এবং এই ব্যায়াম করার ফলে আপনার শরীরের যে রিদম, সেই রিদম বৃদ্ধি পায়। ডায়াবেটিক্স রোগ থেকে দূরে থাকা যায়। একই সাথে একই সাথে যেটা হচ্ছে যে আপনার এই শারীরিক যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যা দূরীভূত হয়। তাই এখানে সকাল বেলা থেকেই ফজরের আজানের পর থেকেই অনেকেই ব্যায়াম করে থাকেন এবং অনেক নারী পুরুষ একসাথে ব্যায়াম করে থাকেন এবং এই ব্যায়ামের ফলে তারা অনেক উপকৃত হচ্ছেন বলে তারা জানিয়েছেন যে শুধু ডায়াবেটিক্স রোগ নয়, শরীরকে সুস্থ এবং সবল রাখতে হলে নিয়মিত ব্যায়ামের কোনো বিকল্প নাই। তাই তারা ব্যায়াম করে থাকেন এবং দীর্ঘ ক্যাম্পাস জুড়ে যে দীর্ঘ সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে তারা যাতায়াত করে থাকেন এবং কেউ দৌড়ে, কেউ হেঁটে, যে বয়সী, যে শ্রেণী পেশার মানুষ, যে বয়সের মানুষ, সেই বয়সে তারা যাদের পক্ষে দৌড়ানো সম্ভব না, তারা অবশ্যই হেঁটে হেঁটে ব্যায়াম করে থাকেন এবং এই ব্যায়ামের ফলে অনেকটাই উপকার হয় বলে তারা জানিয়েছেন। যে একটা হচ্ছে স্নিগ্ধ বাতাস থেকে যে তারা শ্বাস গ্রহণ করেন, সেই শ্বাসটি তাদের শরীরের জন্য অত্যন্ত কার্যকর বলে তারা জানিয়েছেন। একই সাথে এই করোনার সময় তারা ঘরে বসে থাকতে তাদের যে শারীরিক যে বিভিন্ন সমস্যা বা উপসর্গ দেখা দিচ্ছে, ব্যায়াম করার ফলে সেই উপসর্গগুলো দূর হয়ে যাচ্ছে এবং তারা সুস্থ থাকছেন। ইমদাদ, জাহাঙ্গীরনগরের জিমনেশিয়াম অডিটোরিয়াম থেকে আমার কাছে এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যায়াম নিয়ে সকালের সর্বশেষ সংবাদ। সাভার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মুজাফর হোসেন জয়। এবার জানাবো ক্রিকেটের খবর। বাংলাদেশ দলের কোয়ারেন্টিন শিথিলে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকের পর নতুন এক শর্ত দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা সফরের আগে দেশেই 1 সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে টাইগারদের। এরপর সেখানে পৌঁছে থাকতে হবে আরও 7 দিন। তবে অনুশীলনের বাধ্যবাধকতায় কিছুটা নমনীয় হয়েছে এসএলসি। দূরত্ব বজায় রেখে প্রথম সপ্তাহে অনুশীলনের সুযোগ পাবে ডমিঙ্গোর দল। পূর্ণাঙ্গ ক্যাম্প শুরু করা যাবে দ্বিতীয় সপ্তাহে। সিরিজ সফলভাবে আয়োজনে সচেষ্ট রয়েছেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সহসভাপতি। যেটা দিয়েছে এটা দিয়ে ক্রিকেট খেলা সম্ভব এবং আমরা যাচ্ছি। প্রতিদিনই যেন ভিন্ন মোড় নিচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ। একদিন মনে হয় এই বুঝি ভেস্তে গেল সিরিজটা, আরও পেছালো দুদলের ক্রিকেটে ফেরা। আবার পরদিনই নতুন করে আশা জাগে। শর্ত শিথিলে বিসিবির দৃঢ় অবস্থানের মুখে বেশ নড়ে চড়ে বসেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন, একরকম হোটেল বন্দি থাকা কিংবা প্রস্তুতি ম্যাচ খেলতে না দেওয়ার নিয়মে বিসিবির সম্মতি না থাকায় সরকারের শরণাপন্ন এসএলসি। আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে লঙ্কানরা, তবে এখনও নিয়মের বেড়াজালেই আটকে সিরিজের ভাগ্য। নতুন শর্তে শ্রীলঙ্কায় 2 সপ্তাহের পরিবর্তে বাংলাদেশে 1 সপ্তাহ আর শ্রীলঙ্কায় পৌঁছে আরেক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে টাইগারদের। কোভিড টাস্কফোর্সের সঙ্গে আমাদের মিটিং থেকে ইতিবাচক সিদ্ধান্তই এসেছে। সবাই সিরিজ সফলভাবে সম্পন্ন করতে চাই। একে তো প্রত্যাবর্তনের সিরিজ, তার উপর টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই লঙ্কানদের বিপক্ষে সিরিজটা ডোমিঙ্গো বাহিনীর মনোযোগের কেন্দ্রে।
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সে দেশে গিয়ে অনুশীলনেও ঘাটতি রাখতে চায় না মুমিনুলরা। তবে হাম্বানটোটায় নির্ধারিত হোটেল থেকে ৪৫ কিলোমিটার দূরের স্টেডিয়ামে গিয়ে প্র্যাকটিস যে বেশ ধকলের ব্যাপার। সেজন্য নাকি গল কিংবা ডাম্বুলায় হোটেল চাইছে বিসিবি। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে বোর্ডের নতুন প্রস্তাবেও নাকি অমত রয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের, পাশাপাশি বিসিবিরও। মাকসুম আলম খান, সময় সংবাদ। করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও টাঙ্গাইল স্টেডিয়ামে ক্রিকেট খেলোয়াড়রা অনুশীলন শুরু করেছে। এতে প্রাণ ফিরে পেতে শুরু করেছে জেলার ক্রীড়াঙ্গন। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী কাদের তালুকদার। সরাসরি যাচ্ছি তার কাছে। এমদাদ, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এই যে মহামারী করোনা ভাইরাস, এই মহামারী করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে কিন্তু সকল কিছুরই প্রবলেম হয়েছে। তে এখানে এই যে আমাদের যে টাঙ্গাইল স্টেডিয়াম রয়েছে, টাঙ্গাইল স্টেডিয়ামে যারা ক্রিকেট খেলোয়াড় এবং ফুটবল খেলোয়াড় রয়েছে তাদের কিন্তু নানা রকম সমস্যার সৃষ্টি হয়েছিল। দীর্ঘদিন এই স্টেডিয়ামটি কিন্তু বন্ধ ছিল। সেই বন্ধ থাকার কারণে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, ইতিমধ্যেই মাঠে কিন্তু প্রচুর পরিমাণে বড় বড় ঘাসের জন্ম হয়েছে। একেবারে এখানে দেখলে বোঝাই যায় যে আসলে দীর্ঘদিনের একটি পরিত্যক্ত অবস্থা। এই দীর্ঘদিনের পরিত্যক্ত অবস্থার অবসান ঘটিয়ে অবশেষে গতকাল থেকেই এই ক্রিকেট বোর্ডের নির্দেশক্রমে আবারও টাঙ্গাইল স্টেডিয়ামটি উজ্জীবিত হতে শুরু করেছে। ইতিমধ্যেই অনেক ক্রিকেট খেলোয়াড় বা প্রশিক্ষণার্থী যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই প্র্যাকটিস শুরু করে দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে নানা বয়সের যে এই খেলোয়াড় রয়েছে তারা ইতিমধ্যেই ক্রিকেট খেলা শুরু করেছে এবং তারা কিন্তু এই আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি হতে শুরু করেছে। আমরা ক্রিকেট বোর্ডের যে টাঙ্গাইল জেলার যে কোচ রয়েছে আমরা আরাফাত হোসেনের সাথে আমরা কথা বলেছি। সে আমাদেরকে জানিয়েছে যে গতকাল থেকেই ইতিমধ্যেই আমাদের এই ক্রিকেট বোর্ডের নির্দেশনা ক্রমে এখানে প্র্যাকটিস শুরু হয়েছে। সেই প্র্যাকটিসের ধারাবাহিকতায় যারা টাঙ্গাইলের যারা লোকাল ছেলেপেলে রয়েছে বা প্রশিক্ষণার্থী রয়েছে তারা ইতিমধ্যেই টাঙ্গাইল স্টেডিয়ামমুখী হয়েছে এবং যারা একটু দূরে আছে বা উপজেলা লেভেলে যারা প্রশিক্ষণার্থী রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত এই টাঙ্গাইল স্টেডিয়ামে প্র্যাকটিস করতে পারেনি বা শুরু করতে পারেনি, যেই কারণে আসলে এই টাঙ্গাইল স্টেডিয়ামের লোক সংখ্যাও কিন্তু অনেকটাই কম রয়েছে। আমরা এখানে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের যে ক্রীড়া সংস্থার যে ম্যানেজার রয়েছে বা ওই সাধারণ সম্পাদক রয়েছে তার সাথে আমরা কথা বলেছি। সেও আমাদেরকে জানিয়েছে যে ইতিমধ্যে ক্রিকেট বোর্ড থেকে নির্দেশনা এসেছে। সেই নির্দেশনা অনুযায়ী টাঙ্গাইল ক্রিকেট বোর্ডের টাঙ্গাইল ক্রিকেট কার্যক্রম শুরু হয়েছে, প্রশিক্ষণ শুরু হয়েছে এবং ফুটবলের যে রয়েছে ফুটবল থেকেও কিন্তু তারা ইতিমধ্যে এই প্রশিক্ষণ শুরু করেছে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে মাঠের পাশেই ফুটবল প্র্যাকটিস করছে, অ্যাথলেটিক্স প্র্যাকটিস করছে এবং যারা ক্রিকেট প্রশিক্ষণার্থী রয়েছে তারাও কিন্তু প্রশিক্ষণ শুরু করেছে। আপনি জানেন যে এই যে দীর্ঘ প্রায় 6 মাস যাবৎ কিন্তু এই মাঠে কিন্তু কোনো খেলা হয়নি, এই স্টেডিয়ামে কোনো রকম প্র্যাকটিস হয়নি, যেই কারণে আসলে এই স্টেডিয়ামের কিন্তু ঘাসগুলো বড় বড় হয়েছে। এখানে অনেকগুলো প্রবলেম দাঁড়িয়েছে। ইতিমধ্যেই আমরা টাঙ্গাইল ক্রিকেটের যে কোচ রয়েছে আরাফাত হোসেন, আমরা তার সাথে আমরা কথা বলি, যেটা জানতে পেরেছি যে আসলে এই যে দীর্ঘ 6 মাস, এই দীর্ঘ 6 মাসের প্র্যাকটিস না করার কারণে আসলে এই যারা প্রশিক্ষণার্থী রয়েছে তাদের কিন্তু অনেকই সমস্যা হয়েছে। অনেকেই এখন পর্যন্ত প্র্যাকটিস শুরু করতে পারেনি। গতকাল থেকে যদিও প্র্যাকটিস শুরু হয়েছে, এ পর্যন্ত মাত্র 20 থেকে 25 জন প্রশিক্ষণার্থী এখানে এসেছে। তবে তিনি এখন পর্যন্ত বলতে পারছেন না যে আসলে এই যে প্রশিক্ষণার্থী যারা রয়েছে প্রায় শতাধিক প্রশিক্ষণার্থী টাঙ্গাইল স্টেডিয়ামে প্র্যাকটিস করে থাকে এবং জাতীয় টিমে অনেক খেলোয়াড় রয়েছে, ফার্স্ট ডিভিশনের অনেক খেলোয়াড় রয়েছে, তাদের কিন্তু অনেক সমস্যা হয়েছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বেশ কয়েকজনের বিদেশ সফরও ছিল ফার্স্ট ডিভিশনের চান্স পাওয়ার পরে, তাদের কিন্তু এই বিদেশ সফরগুলো আসলে বন্ধ হয়ে গেছে এই করোনা ভাইরাসের কারণে। তো এখানে আমার কাছ থেকে এই ছিল টাঙ্গাইল স্টেডিয়ামের বিস্তারিত। টাঙ্গাইল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কাদের তালুকদার। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। দুবাইতে ধরাছোঁয়ার বাইরে ড্যান্স ক্লাবের নামে অবৈধ দেহ ব্যবসা করা ব্যবসায়ী রাঘব বোয়ালরা
ক্লাবগুলোতে থমথমে পরিবেশ, গা ঢাকা দিয়েছে মূল হোতারা। এবং দেশে ঢোকেনি স্থলবন্দরে আটকে থাকা ভারতীয় পেঁয়াজ, আতঙ্ক ছড়িয়েই বাড়ানো হচ্ছে দাম, বললেন বাণিজ্যমন্ত্রী। রাজধানীর পাইকারি সিন্ডিকেটকে দায়ী করছেন চাষিরা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।